এনসিপির কোনো মাইনাস পয়েন্ট নেই। বিএনপি যেহেতু দীর্ঘদিনের রাজনৈতিক দল, অনেক মাইনাস পয়েন্ট আছে। এনসিপি জিরো থেকে শুরু করছে, সুতরাং মাইনাসে থাকার চাইতে জিরো থেকে শুরু করাটা একটু অগ্রগামী, এবং এই ক্ষেত্রে মানুষ স্বপ্ন দেখছে। এনসিপির কোন মাইনাস পয়েন্টটা নাই যেটার জন্য বিএনপি আসলে পিছিয়ে গেল বলে মনে করছেন? এনসিপির মাইনাস পয়েন্ট নেই হচ্ছে এনসিপির কোনো রাজনৈতিক ব্যর্থতা নেই অতীতের, এবং হচ্ছে জাতীয় ব্যর্থতা নেই। আপনার এনসিপি শুরু করেছে প্লাস পয়েন্ট দিয়ে, একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে। বাংলাদেশ জামাত আমি বলবো ঠিক আছে, রাজনীতি ওদের ভালো রাজনীতি করতেছে, কিন্তু আপনি যদি বলেন বাংলাদেশ জামাতে ইসলামী, তাহলে আমার মনে হয় যে তারা সেটার সাথে এলাই হয়ে রাজনীতি করছে না। আপনার ওনাদের যত প্রার্থী আছে, ওনাদের আমি সহ সবাই দেখি যে হচ্ছে ইসলামের পর্দা নিয়ে, ইসলামে আপনার হচ্ছে অনেক মৌলিক বিষয় নিয়ে ওয়াজ করেন, এবং কিন্তু ওনারা মনে করেন ইসলামী শাসন কায়েম করবেন, যেটা মানুষকে মূলত ইসলামের আহ্বান দিয়ে ওনারা বলছেন, ইসলামের নাম দিয়ে। যদি সেটা করতে হয় তাহলে ওনারা কেন হচ্ছে ইসলাম নামটাও রাখলেন, পাশাপাশি হচ্ছে আপনি ইসলাম বিধানের বাইরে গিয়ে অনেকগুলো রাজনৈতিক কারণে কাজ করতেছেন। আপনি রাজনীতিটা করেন, তাহলে তো মধ্যমপন্থী সেই রাজনীতিটা আপনি ইসলাম শব্দটা বাদ দিয়ে করেন না, তাহলে ঠিক আছে আমার মনে হয়। বিএনপি আমার কাছে মনে হচ্ছে যে এখন মধ্য বামপন্থী রাজনীতিটা করছে, যেটা হচ্ছে আওয়ামী লীগ করতো তার কাছাকাছি। আওয়ামী লীগ এখন না, 1996 2008 যে রাজনীতিটা করছে, সেই রাজনীতিটা বিএনপি এখন করছে। এবং সেই ক্ষেত্রে আবার বিএনপি যে রাজনীতি 1991, 2008, 2001 যে রাজনীতি করছে, সেই রাজনীতিটা আমার মনে হয় যে জামাত সহিরা করতে চাচ্ছে মধ্য ধান রাজনীতি যেটা, আর এনসিপি একেবারে মধ্যমপন্থী অবস্থায় আছে। 5 তারিখ ঘটলো, 5 তারিখের আগে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় বিভিন্ন সমিতির নাম দিয়ে সিএনজি স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে চাঁদা তোলা হতো। এবং 5 তারিখের পরে বাংলাদেশের এমন কোন উপজেলা এখন আছে কিনা আমি জানি না, যেখানে সিএনজি থেকে চাঁদা তোলা বন্ধ হয়েছে। এটা 1 মাস বন্ধ হয়েছে, কিন্তু এখন চলছে, সেটা আমার হাতে এখনো বন্ধ আছে। আপনি আপনার এলাকায় চাঁদাবাজি বন্ধ করছেন, কিন্তু এনসিপির বিরুদ্ধেই চাঁদাবাজির বিরাট অভিযোগ রয়েছে। কোন জায়গায় তাহলে ফেল করছে? দেখেন, এমনকি আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চাঁদাবাজির, মানে বিশেষ করে মংলা পোর্ট এলাকায়। আমি জানি না মানে হচ্ছে এই ধরনের অভিযোগ কেন করা হয়। আমি কখনো মোংলা পোর্টে গিয়েছি বা হচ্ছে মোংলা পোর্টের কোনো কার্যক্রমের সাথে জড়িত হয়েছি এমন কোনো এক্সাম্পল তো নেই। আমাদের পার্টির একটা শ্রমিক সংগঠন হয়েছে, ডক শ্রমিক ইউনিয়ন। সেই ডক শ্রমিক ইউনিয়নের আমি উপদেষ্টা হয়েছি। মিডিয়া এমন ভাবে ট্রায়াল করেছে, মনে হয় যেন আমি পুরো শ্রমিকে পুরো বন্দর কন্ট্রোল করতেছি। তো এই ধরনের একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে শুধুমাত্র একটা এক্সাম্পল, আপনি যখন মোংলা পোর্টের কথা বলছেন, আমি সেটার কথাই বলছি। আপনি ইমাজিন করেন একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে, নতুন রাজনীতিতে আসা একটা ছেলে হিসাবে আমি কি ধরনের ট্রমার মধ্যে গত 1 বছরে গিয়েছি। এটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে আমি কি আমার দলের কোনো শ্রমিক সংগঠনের উপদেষ্টা হতে পারি না। এটা মানে কি হচ্ছে আমি কোনো মানে হচ্ছে পুরো বন্ধ কন্ট্রোল করতেছি, বা পুরো একটা আমি যদি রিক্সা শ্রমিক ইউনিয়নের যদি হচ্ছে উপদেষ্টা হই, তাহলে কি সেই রিক্সা শ্রমিক পুরো ঢাকা শহরের সব রিক্সা আমি কন্ট্রোল করতেছি? একক উপজেলা হিসাবে মানে হচ্ছে যতগুলো উপজেলা আছে আমি জানি না, বাংলাদেশের খুব কম সংখ্যক, হয়তো 2, 3টা বা 4টা হবে উপজেলায় 100 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে। তবে আমাদের হাতিয়ার জন্য আমরা একটা বিশ্বব্যাংকের প্রজেক্ট থেকে অনেক চেষ্টা 100 শয্যা বিশিষ্ট হসপিটালের অনুমোদন নিয়েছি। এটা টেন্ডার প্রক্রিয়ায় আছে। হ্যাঁ, এটা খুব দ্রুত কাজ শুরু হবে। হাতিয়ার স্বাস্থ্য ব্যবস্থা এতটা বাজে ছিল যাচ্ছে 7.5 লক্ষ মানুষের স্বাস্থ্য ব্যবস্থা ছিল হচ্ছে আপনার মাত্র 50 শয্যা বিশিষ্ট একটা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং হচ্ছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার ডাক্তার ছিল হচ্ছে 4 জন মাত্র, এবং নার্স ছিল মাত্র 4 জন। কত ভয়াবহ অবস্থা ছিল, ইউ ক্যান্ট ইমাজিন। এখন 1 বছরের মাথায় নার্সের সংখ্যা 31, ডাক্তারের সংখ্যা 15। সরকারের কাছে যারা গিয়েছে সবাই সুবিধা পেয়েছে, যারা যায় নাই তারা পায় নাই। সরকারের কাছে বাজেট আছে, আপনি গিয়ে আপনার এলাকার সমস্যাগুলো তুলে ধরলে সরকার তো বাজেট দিতে বাধ্য, সরকার তো কাজ করতে বাধ্য। বুঝাতে হবে, তাদেরকে বলতে হবে, তদন্ত করে তারা দেখবে। আপনারা যান নাই পান নাই, যারা গিয়েছে তারা পেয়েছে। এই ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন আমি জানি না। আপনার কি বিএনপির কোন নেতা জানি হচ্ছে আগে এমপি ছিলেন কিংবা মন্ত্রী ছিলেন, উনি যদি যান বা বড় নেতা, সরকার কি এটা গুরুত্ব দিবে না?
সবাইকে গুরুত্ব দিচ্ছে এবং তাদেরকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু তারা যাচ্ছে না। তারা এলাকায় লড়াই করতেছে কিন্তু কিভাবে নমিনেশন পাবে, কিভাবে হচ্ছে একজন আরেকজনকে দমাইয়া নমিনেশন পাবে, মারামারি করবে, বারবার মারামারি করে, এ করে, তাদের এগুলাতে ব্যস্ত। আপনি জানার কথা যে আমি হচ্ছে আক্রমণের শিকার হয়েছি। এই আক্রমণের শিকার হওয়ার যে ব্যাকগ্রাউন্ডটা, ওই জায়গায় প্রায় 30 বছর ধরে আপনার হচ্ছে সাধারণ মানুষের জমি রাজনৈতিক নেতারা, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপির নেতারা দখল করে রেখেছে, তাদেরকে বুঝিয়ে দেয়নি। এবং আমি সর্বোচ্চ স্ট্যান্ড নিয়ে, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা, তৎকালীন উপদেষ্টা মারা গেছিলেন, যে ওনার সাথে কথা বলে, ওনাদের সহযোগিতা নিয়ে, সর্বোচ্চটা দিয়ে, এমনকি এক্সট্রা ফোর্সও দিয়েছিলেন, ওনাদেরকে দিয়ে আমি ওই মানুষের ভূমিগুলো বুঝিয়ে দিছি। যে ভূমির পরিমাণ 5,500 পরিবার তাদের নিজেদের সরকারি বন্দোবস্তের জমি বুঝিয়ে পেয়েছে, 5,500 পরিবার। রাজনৈতিক ব্যালেন্স যেটা হচ্ছে, রাজনৈতিক যে হানাহানি মারামারি, একটা এনসিপি মধ্যবর্তী একটা দল থাকার কারণে বাংলাদেশে সেই ধরনের রাজনৈতিক সমস্যা তৈরি হয় নাই। এনসিপি অনেক ক্ষেত্রে আপনার বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা গুলা, মধ্যমপন্থী রাজনীতি নতুনভাবে তুলে ধরা, এটা এনসিপি তৈরি করেছে। বিএনপি সেই অবস্থান রাখতে পারে নাই, জামাত তার অবস্থান রাখতে পারে নাই। মাত্র 8-9 মাসের দল হিসেবে আপনারা যখন যতগুলা জরিপ করেন, যখন দেখেন যে হচ্ছে একটা নতুন দলে 6% মানুষ, 7% মানুষ, কোনো ক্ষেত্রে 11% পর্যন্ত মানুষ দেখেন জরিপ গুলাতে। আপনাদের জরিপ মানে হচ্ছে মিডিয়ার জরিপ, বিভিন্ন সংস্থার জরিপ। যখন মাত্র 8-9 মাসের একটা দলকে যখন দেখেন যে হচ্ছে 6 থেকে 11% পর্যন্ত মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাখছে, তাহলে বুঝতে হবে এনসিপি গ্রো করছে, এবং এনসিপি আপনি সেই সময়টা দিতে হবে। তো এখনই বলেন এনসিপি কেন ক্ষমতায় যাবে না, এত বড় অভ্যুত্থান করে ফেলছে, সবাই এদের পিছনে ছিল, এখন কেন নাই? এই ধরনের কোশ্চেন গুলা আমার কাছে মনে হয় অমূলক। কারণ হচ্ছে আমাদের পিছনে তখন বিএনপিও ছিল, এবং বিএনপির মহাসচিব সহ সবাই তো আইসে আর আমাদের পিছনে এখন রাজনীতি করছে না। ওই আন্দোলনে জামাত ইসলামী ছিল, তাদের আমি সহ কি সবাই আমাদের পিছনে রাজনীতি করছে না তো। সুতরাং আমরা তো সবাই এখন আমাদেরকে ভালো জানবে তা না, তবে একটা অংশের মানুষের কাছে আমরা ভরসার জায়গা হয়ে উঠছি, এনসিপি ভরসার জায়গা হয়ে উঠছে। বহুদিন পরে বাংলাদেশের রাজনীতির মাঠে নির্বাচনী হাওয়া বেশ জোরে সোরে বইছে। বহুদিন পরে এই শব্দটি বলছি কারণ এবার ভোটার তথা সারা বাংলাদেশের মানুষ আশা করছে একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট হতে যাচ্ছে, সেই আশাটাই সবাই রাখছেন। ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যেও সেই হাওয়া তো বইছেই, কারণ তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। ছোট বড় প্রায় সব রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি চলছে জোরে সোরে। আর রাজনীতির মাঠ মানেই হচ্ছে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা। সেরকমই আজ আমাদের সাথে আলাপে যুক্ত হচ্ছেন তরুণদের দল এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আলাপ শুরু করার আগেই আপনাকে শুভেচ্ছা জানতে চাই, নববিবাহিত হান্নান মাসুদ। ধন্যবাদ। হঠাৎ করে এই বয়সে তাড়াহুড়া করে বিয়ে করে ফেলার কারণ কি? সামনে নির্বাচন, এই মুহূর্তে রাজনীতির মাঠে আসলে নির্বাচনই ফোকাস হওয়ার কথা না। নির্বাচন ফোকাসের সাথে সাথে নিজের পারিবারিক জীবনটাও এগিয়ে নেওয়া ভালো মনে হচ্ছিল। তো আমাদের দীর্ঘদিনের একটা পরিচয় ছিল, সেই পরিচয় থেকে আমাদের মনে হলো যে আমরা একসাথে লড়াইটা করি। দুইজনেই বিপ্লবী, দুজনেই আমরা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। সেই জায়গা থেকে আমরা দুইজন একসাথে পথ চললে হয়তো দেশের মানুষ উপকৃত হবে, সেই চিন্তা ভাবনা আছে। নিজেরাও উপকৃত হবে সেই চিন্তা ভাবনা থেকে। সেক্ষেত্রে নির্বাচনের ঠিক আগে আগে সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? সিদ্ধান্ত অনেক আগ থেকে নিয়ে রাখা, তবে সময়টা নির্বাচন আগে পড়ে গেছে। নির্বাচন আরো পরে হলে নির্বাচন অনেক আগে হতো বিষয়টা। তো সেক্ষেত্রে যেহেতু বলছেন যে দুজনই একসাথে আপনারা গণঅভ্যুত্থানের আন্দোলনে ছিলেন 24-এর, সামনের দিনটা তো স্ত্রীকে কতটা পাশে চাচ্ছে হান্নান মাসুদ? হ্যাঁ, একজন সাপোর্টিভ হিসেবে ওকে তো সবসময় পাশে পাবো, এবং একটা পুরুষ, একটা একে অপরের সহযোগী হিসেবে আমরা একসাথে কাজ করব, একে অপরকে সহযোগিতা করব। এভাবে হয়তো বা একজনের কাজ দুইজনের এটা ভাগ করে করলে হয়তো আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার নির্বাচনী প্রচারে আপনার স্ত্রীর একটি বড় ভূমিকা আশা করছেন। সেটা একান্তই তার স্বাধীন ব্যাপার। সে যদি হচ্ছে সেই নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে চায় সে করবে, না করতে চাইলেও সেটা তার স্বাধীন ব্যাপার। এটা অবশ্য সেই সিদ্ধান্ত। কিন্তু হান্নান মাসুদ কি চাচ্ছে? আমি তো অবশ্যই আশা করি যে হচ্ছে সবসময় আমার পাশে আমার যে জীবন সঙ্গী, আমার বন্ধু হচ্ছে আমার সাপোর্টিভ থাকবে। তাহলে এবার একটু রাজনীতির আলাপে আসি। নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই নেওয়া শুরু করেছেন। আপনার আসনটিতে
একটা একদম তরুণদের দল আপনারা, এই প্রজন্মের হাতিয়ার যে আসনটি থেকে আপনি এবার প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের জন্য, সেখানে সাধারণ মানুষের মধ্যে আপনাদের গ্রহণযোগ্যতাটা কতটুকু দেখতে পাচ্ছেন? দেখেন, আমি যতটা না নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমি তার চাইতে বেশি চেষ্টা করছি এই অঞ্চলের মানুষজনের যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু তাদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখা। এই ক্ষেত্রে আপনার পুরো বাংলাদেশের রাজনৈতিক স্ট্রাকচার থেকে হাতিয়ার রাজনৈতিক স্ট্রাকচার একেবারেই ভিন্ন। ওই জায়গার মানুষজন বছরের পর বছর ধরে জিম্মি ছিলেন। এই জায়গায় যখনই রাজনৈতিক কালচার গ্রো করেছে তখন এই জায়গায় খুন হয়েছে। তো 2006 সালে একদিনে পুরো বাংলাদেশে 15 জন খুন হয়েছে। তোর মধ্যে আমি যতটুকু মনে পড়ে শুধু হাতিয়াতে আমার দ্বীপেই সেদিন খুন হয়েছিল প্রায় 7 থেকে 8 জন। তো এই ধরনের ঘটনা আমাদের ওখানে অহরহ। আপনার প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটি মহল্লায় আমাদের রাজনৈতিক রক্তপাতের ঘটনা ঘটেছে। এমন কোনো মহল্লা পাওয়া যাবে না যে মহল্লায় রাজনৈতিক কারণে কোনো মানুষ গত 40 বছর হত্যার শিকার হয় নাই। এবং এই জায়গায় প্রতিটি মানুষকে জিম্মি করে রাখার আধুনিক, এটা কি বলে, সভ্য বাংলাদেশে একটু অসভ্য রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা আমাদের ওখানে গড়ে তোলা হয়েছে দীর্ঘদিন ধরে। প্রত্যেকটা রাজনৈতিক নেতাই চেষ্টা করেছে, সে যখন ক্ষমতায় ছিল, সে যখন এমপি ছিল, তখন সে এটাকে জিম্মি করার চেষ্টা করেছে, মানুষজনকে বাধ্য করার চেষ্টা করেছে। এবং প্রত্যেকটা সময় নৈতিক জায়গা হারিয়ে তারা যতটা না মানুষের জন্য কাজ করছে তার চাইতে বেশি কাজ করছে তাদের দলীয় নেতা কর্মীদের অপরাধ ঢাকার জন্য। তো 5 তারিখের পরবর্তী সময়ে আমি সেই জায়গা থেকে এই অঞ্চলের মানুষজনকে বের করার চেষ্টা করছি, মানুষের যে আর্থসামাজিক উন্নয়ন সেটাতে ভূমিকা রাখার চেষ্টা করেছি। যেভাবে পদক্ষেপ নিচ্ছেন, আপনাকে সবচাইতে একটা বড় পদক্ষেপের কথা আমি বলবো। 5 তারিখ ঘটলো, 5 তারিখের আগে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় বিভিন্ন সমিতির নাম দিয়ে সিএনজি স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে চাঁদা তোলা হতো। এবং 5 তারিখের পরে বাংলাদেশের এমন কোনো উপজেলা এখন আছে কিনা আমি জানি না যেখানে সিএনজি থেকে চাঁদা তোলা বন্ধ হয়েছে। হয়তো 1 মাস বন্ধ হয়েছে, কিন্তু এখন চলছে, সেটা আমার হাতে এখনো বন্ধ আছে। এবং আমি যদি আপনাকে হিসাব দিই, একজন সিএনজি চালক আমার উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে গেলে তাকে প্রতিটি পয়েন্টে পয়েন্টে যে পরিমাণ টাকা দিতে হতো সমিতির নাম করে কিংবা লাইনের নাম করে, সেটা 80 টাকা পরিমাণে একবার যাতায়াতে, একবার গিয়ে আরেকবার আসলে 160 টাকা। আপনার মান্থলি তাদের একটা সমিতিতে চাঁদা ছিল 300 টাকা করে। তো আপনার প্রতি মাসে তাদের মোটামুটি 5,000 টাকা শুধুমাত্র চাঁদাই দিতে হতো। 12 মাসে তাদের চাঁদা দিতে 60,000 টাকা। এবং 5 বছর যদি তাদের চাঁদা দিতে হয় তাহলে 3 লাখ টাকা। এই যে এই চাঁদাবাদের সিস্টেমটা আমি হাতিয়াতে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করেছে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে। আমি বলছি এটা বন্ধ থাকবে, আর না আমি সহ নামবো এটার বিরুদ্ধে, কথা বলবো, প্রয়োজন নেই আমার। আপনার এখান থেকে আপনি দুর্নীতি সরানোর, চাঁদাবাজি বন্ধ করেছেন? আমি পুরোপুরি বন্ধ করতে পারি নাই, আমি শুধু একটা এক্সাম্পল দিয়েছি যে এটা পুরো দেশ থেকে আলাদা। আচ্ছা, আপনি যদি এর বাইরে মানুষের যাতায়াত ব্যবস্থা নিয়ে কথা বলেন, না, আমি চাঁদাবাজির জায়গাটায় একটু আসতে চাই, এটা একটু পজ দিয়ে রাখেন। সেটা আপনি আপনার এলাকায় চাঁদাবাজি বন্ধ করছেন, কিন্তু এনসিপির বিরুদ্ধেই চাঁদাবাজির বিরাট অভিযোগ রয়েছে। কোন জায়গায় তাহলে ফেল করছে? দেখেন, এমনকি আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চাঁদাবাজির, বিশেষ করে মংলা পোর্ট এলাকায়। আমি জানি না এই ধরনের অভিযোগ কেন করা হয়। আমি কখনো মংলা পোর্টে গিয়েছি বা মংলা পোর্টের কোনো কার্যক্রমের সাথে জড়িত হয়েছি এমন কোনো এক্সাম্পল তো নেই। আমাদের পার্টির একটা শ্রমিক সংগঠন হয়েছে, ডক শ্রমিক ইউনিয়ন। সেই ডক শ্রমিক ইউনিয়নের আমি উপদেষ্টা হয়েছি। মিডিয়া এমন ভাবে ট্রায়াল করেছে মনে হয় যেন আমি পুরো পুরো বন্দর কন্ট্রোল করতেছি। তো এই ধরনের একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে শুধুমাত্র একটা এক্সাম্পল, আপনি যখন মংলা পোর্টের কথা বলছেন, আমি সেটার কথাই বলছি। আপনি ইমাজিন করেন একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে, নতুন রাজনীতিতে আসা একটা ছেলে হিসাবে আমি কি ধরনের ট্রমার মধ্যে গত 1 বছরে গিয়েছি। এটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে আমি কি আমার দলের কোনো শ্রমিক সংগঠনের উপদেষ্টা হতে পারি না। এটার মানে কি আমি কোনো পুরো বন্ধ কন্ট্রোল করতেছি বা পুরো আমি যদি রিক্সা শ্রমিক ইউনিয়নের যদি উপদেষ্টা হই, তাহলে কি সেই রিক্সা শ্রমিক পুরো ঢাকা শহরের সব রিক্সা আমি কন্ট্রোল করতেছি?
এই ধরনের কোনো কিছু। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমরা চেষ্টা করছি, আমাদের লোকজন সেখানে কয়েকবার বিএনপির হাতে মাইর খেয়েছে, আমরা কিছু করতে পারিনি, আমাদের দুর্বলতা ছিল। তাহলে এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে আসলে হচ্ছে আমাদের যে রাজনৈতিক যাত্রা সেটাকে পথে পথে বাধাগ্রস্ত করা হচ্ছে, খুব বাজেভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। আচ্ছা, আমরা আবার তাহলে আগের জায়গাটাতে আসি, যে চাঁদাবাজির অভিযোগ আপনার নামে যেটা আসছে সেটা মিথ্যে। চাঁদাবাজি বন্ধ করা ছাড়া আর কি কি কাজ আপনি হাতিয়ার জন্য করছেন? আপনাকে আমি হাতিয়ার মানুষকে আমি একটা জিনিস মনে করি, হাতিয়ার মানুষ যে জিম্মি হয়েছিলেন দীর্ঘদিনের জিম্মি দশা থেকে মুক্তির স্লোগান তুলেছি, যে হচ্ছে গোলামি না আজাদি। এই অঞ্চলের মানুষ, আমি জানি না বাংলাদেশের কোন অঞ্চলে এই আজাদির প্রয়োজন আছে, তবে আমার দ্বীপ হাতিয়ার মানুষের জন্য আজাদির প্রয়োজন আছে। এই দ্বীপ হাতিয়ার মানুষকে মানুষের রক্ত বিক্রি করে মানুষের জীবনের বিনিময়ে তার অর্থ উপার্জন করছে। আপনাকে একটা এক্সাম্পল দিই, আমাদের হাতিয়াতে যেতে আসতে তো নদী পারাপার করতে হয়। নদী পারাপারের জন্য সরকারি সি ট্যাক্স ছিল, সি ট্যাক্স বন্ধ করে মাছ ধরা ট্রলারে করে মানুষজনকে যাতায়াতে বাধ্য করা হতো, এবং প্রত্যেকটা মানুষ থেকে 300 টাকা করে নেওয়া হতো। একটা ট্রলারে যদি হচ্ছে আপনার গরু কিংবা ছাগল কিংবা মহিষ যদি হচ্ছে পারাপার করতে হয়, একটা হিসাব করে উঠাই যে এই ট্রলার আমি 20টা বা 25টা গরু পারাপার করাতে পারবো, না হয় ডুবে যেতে পারে। আমি এতগুলো ছাগল পারাপার করাতে পারবো, না হয় ডুবে যেতে পারে। কিন্তু মানুষ উঠানোর ক্ষেত্রে কোনো হিসেব ছিল না, এবং একজন আরেকজনের গায়ের উপর পড়ে মানুষজনকে মানে হচ্ছে সারাদিন, এটা সিন্ডিকেট এভাবে করা গেছে, সারাদিনে 2-3টা ট্রলার চলবে 7.5 লক্ষ মানুষের যাতায়াতের জন্য। এটাই তাদের পথ, একমাত্র পথ। মানুষজনকে বাধ্য করে বেশি টাকা দিয়ে পার করতে হতো। মানে মানুষের জীবনের মূল্যটা ছিল হচ্ছে আমি পার হয়েছি, আমার বাবা পার হতে হয়েছে, আমাদের প্রত্যেকটা পরিবার পার হইতে হয়েছে, এমন কোনো পরিবার নেই। একজন সচিব তার পরিবারকেও কিন্তু এইভাবে পার হইতে হয়েছে, গরু ছাগলের সেটা খারাপ অবস্থা। তো ওই জায়গাটা আমি বন্ধ করার চেষ্টা করছি, বন্ধ করতে কিছুটা পেরেছি। এখনো সিন্ডিকেট অনেক ক্ষেত্রে কাজ করে, যারা গার্ড কন্ট্রোল করে তাদের, কিন্তু অধিকাংশ কোন রাজনৈতিক দলের মদদে? এটা আমি মুখে বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে কোন রাজনৈতিক দলের মদতে যারা কন্ট্রোল করে তারা কোন রাজনীতির অনুসারী সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে খোঁজ নিতে পারবেন। তবে এখানে একটা ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, মাছ ধরার ট্রলার যাতায়াতে কমিয়ে আনা হয়েছে। এটা যে কেউ মানে যে কোনো ট্রলার যদি হচ্ছে লাইসেন্স থাকে, সরকার অনুমোদিত হয়, তারা নিতে পারবে, যে কোনো সময় তারা যাতায়াত করতে পারবে। যে আমি সারাদিনে 2-3 বার যাতায়াত করতে দিব সেটা না। তৎকালীন সময়ে আপনার এই জায়গায় স্পিড বোট ভাড়া ছিল হচ্ছে যাতায়াত করার জন্য 2011-12 সাল, যখন তেলের কেজি ছিল হচ্ছে আপনার 65 টাকা তেলের লিটার, জ্বালানি তেলের। তখন আমাদের এখানে আপনার প্রত্যেকটা মানুষকে পারাপার করতে 400-500 টাকা করে দিতে হতো, এবং সর্বশেষ যখন হচ্ছে সরকার পতন হয় তখন 500-600 টাকা ছিল। তো সেই জায়গায় এখন যাতায়াত ব্যবস্থা মানুষের 300 টাকা, প্রতি ক্ষেত্রে মানুষ 200 টাকা করে মানুষের পকেট থেকে প্রতি যাতায়াতে বাঁচতেছে। এটা স্পিড বোট। ট্রলারে যাতায়াতের জন্য মানুষের ছিল হচ্ছে তখন আপনার 300 টাকা করে নেওয়া হতো, এখন সেটা 150 টাকায়। এবং সরকারি সি ট্যাগের পাশাপাশি 2-3টা প্রাইভেট সি ট্যাগও মানে এটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যখন একটু বাধা দেওয়ার চেষ্টা করছে, এবারও লাস্ট সি ট্যাগের অনুমোদন নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল যে এখানে আর অনুমোদন দেওয়া যাবে না। তো আমি তখন বিআইডব্লিউটিসি এর পরিচালকের সাথে কথা বললাম যে হচ্ছে প্রাইভেট কোম্পানি যদি বিজনেস করতে চাই, লস তার হবে, সরকারের তো লস নেই। সরকার যদি 2-5টা যদি প্রাইভেট কোম্পানি নিতে চায়, আপনি দিতে থাকেন, যদি এগুলার থাকে, আপনার ফিটনেস থাকে। কিন্তু বন্ধ করে কেউ চাইলো যে হচ্ছে আমারটা চলবে আর আরেকজনটা চলবে না, এটা তো হতে পারে না। এখন বিষয়টা হচ্ছে এমন, আগে হচ্ছে মানুষ ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতো, তো 3-4 ঘন্টা ট্রলারে ওঠার জন্য, স্পিড বোটে ওঠার জন্য। এখন হচ্ছে তারা ডেকে ডেকে উঠে, এবং ভাড়া অর্ধেকের সাথে কমে যায়, অর্ধেক হয়ে গেছে। তো এই পরিবর্তনটা প্রত্যেকটা হাতিয়ার মানুষকে হচ্ছে আপনার হাতিয়ার মানুষের উপর প্রভাব পড়ছে, এটা পরিবর্তন। সেক্ষেত্রে আর কি কি পরিবর্তন আপনারা আনছেন? আপনার একক উপজেলা হিসাবে মানে হচ্ছে যতগুলো উপজেলা আছে আমি জানি না, বাংলাদেশের খুব কম সংখ্যক, হয়তো 2-3টা বা 4টা হবে উপজেলায় 100 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে। তবে আমাদের হাতিয়ার জন্য আমরা একটা বিশ্বব্যাংকের প্রজেক্ট থেকে অনেক চেষ্টা 100 শয্যা বিশিষ্ট হসপিটাল অনুমোদন নিয়েছি। এটা টেন্ডার প্রক্রিয়ায় আছে, এটা খুব দ্রুত কাজ শুরু হবে। হাতিয়ার স্বাস্থ্য ব্যবস্থা এতটা বাজে ছিল যাচ্ছে, 7.5 লক্ষ মানুষের স্বাস্থ্য ব্যবস্থা ছিল হচ্ছে আপনার মাত্র 50 শয্যা বিশিষ্ট একটা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং হচ্ছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার ডাক্তার ছিল হচ্ছে 4 জন মাত্র,
এবং নার্স ছিল মাত্র 4 জন। হুম। কত ভয়াবহ অবস্থা ছিল, ইউ ক্যান ইমাজিন। এখন 1 বছরের মাথায় নার্সের সংখ্যা 31, ডাক্তারের সংখ্যা 15, এবং একই সাথে এতদিনে অ্যানেস্থেসিয়া ছিল না যে একটা সিজার করতে হবে বা একটা ইয়ে করতে হবে, একজন অ্যানেস্থেসিয়া ছিল না, এখন 2 জন অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ আছেন। তারপর হচ্ছে ডেলিভারির জন্য, মা বোনদের ডেলিভারির জন্য একজন মিডওয়াইফও ছিল না, এখন 2 জন মিডওয়াইফ আছেন। মানে স্বাস্থ্য ব্যবস্থার একটা পরিবর্তন হয়তো অল্প সময়ে পুরোপুরি সম্ভব না, কিন্তু আপাতত যতটুকু সম্ভব সর্বোচ্চটা হাতিয়াতে আছে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, এরকম দ্বীপাঞ্চল উপজেলা হিসেবে হাতিয়াতে সর্বোচ্চ এখন মানে হচ্ছে ডাক্তার নার্সেরা আছেন আর কি। তো এই পরিবর্তনটা হাতিয়াতে আমাদের দৌড়াদৌড়ির ফলে, বিভিন্ন জায়গায় বলার পরে ওনারা দিয়েছেন। আমি যতটুকু দেখছি যে হচ্ছে আমাদের অঞ্চলে আমার কাছে মনে হয় হচ্ছে আগের প্রজন্মের মানুষজন বেশি আমার সাথে আছেন। আমি তো এটা কোনো জরিপ করিনি, আমার যত প্রোগ্রাম করি যেখানে দেখি মুরব্বীদের মানে হচ্ছে আপনার প্রবীণদের আগ্রহ খুব বেশি দেখি, এবং তারা সবাই বলেন যারা 70+ এইজ, তারা বলেন যে আমাদের জীবনে সর্বোচ্চটা তুমি করছো, এভাবে আমাকে বলেন, কান্না করেন, জড়াইয়া ধরেন, এটা খুব ভালো লাগে। হাতিয়াতে আপনার নদী ভাঙ্গন নিয়ে আমি ব্যাপক কাজ করেছি, এবং বাংলাদেশের ইতিহাসে একক উপজেলা হিসেবে ইমার্জেন্সি জিও ব্যাগের যে কাজটা হয় ইমার্জেন্সি বেসিসে আপাতত নদী ভাঙ্গন রোধের জন্য, তার সর্বোচ্চটা হাতিয়াতে হয়েছে। আমি শুধু এই 1 বছরের কথা বলতেছি না, 1 বছরে যে পরিমাণ কাজ হাতিয়াতে হয়েছে, এটা বাংলাদেশের কোনো উপজেলায় স্বাধীনতার পর থেকে বা আগেও কোনো উপজেলায় এত কাজ হয়নি, যেটা অনেক কষ্ট হয়েছে, অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, অনেককে বলতে হয়েছে, অনেক ক্ষেত্রে চোখের পানিও ফেলতে হয়েছে, যেটা খুব দরকার এই জায়গার মানুষজন। কারণ এই মানুষগুলো একবার যদি ঘর হারায় আর হচ্ছে আর একটা বাড়ি হারায়, জায়গা হারায়, এরা আর 1 ডিসিমি জায়গা কিনে বসবাস করার অবস্থা নেই, বেড়ির ধারে অথবা হচ্ছে ঢাকার বস্তিতে চলে আসতে হয়, ইয়ে করতে হয়। এই জায়গায় একটা ব্যাপক পরিবর্তন হয়েছে মোটামুটি, এবং আপনার আরো নদী ভাঙ্গন নিয়ে ব্যাপক মানে প্ল্যান তৈরি করা হয়েছে, টেন্ডার প্রক্রিয়া আছে। আমি সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কথা বলে আমাদের প্রায় 2100 কোটি টাকার একটা প্রজেক্ট রেডি করিয়েছি, ওনার রিকোয়েস্টে করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে উপদেষ্টাও খুব হেল্পফুল ছিলেন। আর হাতিয়াতে সবচেয়ে বড় আরেকটা কাজ হয়েছে আপনার হচ্ছে ফেরি, এবং হাতিয়া থেকে কোস্টাল এরিয়া হচ্ছে হাতিয়া আপনার নদী পারাপারের এরিয়া প্রায় 18 কিলোমিটার, এবং এটা সবচেয়ে উত্তাল নদী, এবং মানে হচ্ছে নদী পারাপার পদ্মা নদীর যে ঢেউ তার চাইতে বেশি ঢেউ এই জায়গায় হয়, এবং নদী ভাঙ্গনও প্রবল। এই এরিয়াতে এরকম ডেঞ্জারাস এরিয়াতে উপকূলীয় ফেরি সরকার মনে হয় 3-4টা ফেরি নেদারল্যান্ডস থেকে আনতেছে, সেখান থেকে 2টা ফেরি আমাদের হাতিয়ার জন্য অনুমোদন করেছে, এবং ফেরি ঘাট হচ্ছে। এটা নিয়ে ব্যাপক লড়াই করতে হয়েছে 1 বছরে ব্যাপক। স্থানীয় সিন্ডিকেট যারা নদীর ঘাট কন্ট্রোল করে তাদের সাথে সবচেয়ে বেশি লড়াইটা করতে হয়েছে, এরপর হচ্ছে সরকার উচ্চ পর্যায়ে। সেক্ষেত্রে সরকারের কাছ থেকে আপনারা ব্যাপক সুবিধা পেয়েছেন? আমি ব্যাপক সুবিধা পেয়েছি আমি সেটা বলবো না, সরকারের কাছে যারা গিয়েছে সবাই সুবিধা পেয়েছে, যারা যায় নাই তারা পায় নাই। সরকারের কাছে বাজেট আছে, আপনি গিয়ে আপনার এলাকার সমস্যাগুলো তুলে ধরলে সরকার তো বাজেট দিতে বাধ্য, সরকার তো কাজ করতে বাধ্য, বুঝাতে হবে, তাদেরকে বলতে হবে, তদন্ত করে তারা দেখবে। আপনারা যান নাই পান নাই, যারা গিয়েছে তারা পেয়েছে। এই ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন আমি জানি না, আপনার কি বিএনপির কোন নেতা জানি হচ্ছে আগে এমপি ছিলেন কিংবা মন্ত্রী ছিলেন, উনি যদি যান বা বড় নেতা, সরকার কি এটা গুরুত্ব দিবে না? সরকার সবাইকেই গুরুত্ব দিচ্ছে, এবং তাদেরকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু তারা যাচ্ছে না। তারা এলাকায় লড়াই করতেছে, কিভাবে নমিনেশন পাবে, কিভাবে হচ্ছে একজন আরেকজনকে দমাইয়া নমিনেশন পাবে, মারামারি করবে, বারবার মারামারি করে, তাদের এগুলাতে ব্যস্ত। তারা নিজেদের বিভিন্ন প্রক্রিয়ার টাকা পয়সা আছে, এগুলা দিয়ে মানুষের 500 টাকা 1000 টাকা দিয়ে মিছিল করাবে, ইয়ে করবে, এগুলো হচ্ছে ওদের কাজ, মানে অধিকাংশদের। তা আমি সবসময় লেগেছিলাম, আমি এই যে 2 মাস হাতিয়ে যাচ্ছি না, এই 2 মাসের মধ্যে আমি ঢাকায় বসে বসে হাতিয়ার জন্য ব্যাপক কাজ করেছি, অনেকগুলো কাজ করেছি। আমি প্রত্যেকটা দপ্তরে গেলেই ঢাকায় আমাকে সবসময় উপদেষ্টা বলল, তুমি তো হাতিয়ে ছাড়া আর কোনো কিছু নিয়ে আসো না, তুমি শুধু হাতিয়ে নিয়ে পড়ে থাকবা। আমি কিন্তু চট্টগ্রাম নিয়েও তো আপনার বেশ কর্মকাণ্ড আছে, চট্টগ্রাম নিয়েও আপনি কাজ করছেন। চট্টগ্রাম নিয়ে আমি কোনো ধরনের তেমন কাজ করিনি। চট্টগ্রাম আমি সাংগঠনিক কিছু কাজে গিয়েছি, এখন আমি সাংগঠনিক কাজ কমিয়ে ফেলছি ইলেকশন কেন্দ্র করে।
আচ্ছা, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে চট্টগ্রামকে ঘিরে, যে চট্টগ্রাম বন্দরের ব্যবসায়িকদের একটা নিয়ন্ত্রণের চেষ্টা আপনি করেছেন। এক, দুই হচ্ছে যে সেখানকার ঠিকাদারি যে ব্যবসা সেটা নিয়ন্ত্রণের চেষ্টা, চাঁদাবাজির অভিযোগও আছে আপনার বিরুদ্ধে সেই চট্টগ্রামকে ঘিরে, এবং বিশেষ করে সাইফ পাওয়ারটেকের কাছ থেকে এক ধরনের অর্থ নেয়ার অভিযোগ আছে। এটা মনে হয় আমি আজকে প্রথম শুনলাম, মানে হচ্ছে এই ধরনের কথা। এটা হাস্যকর ব্যাপার। আমি এই ব্যাপারটা আপনাদের কাছেই, আপনারা যেহেতু হচ্ছে মিডিয়া আছেন, আপনারা দেখতে পারেন যে হচ্ছে এই ধরনের কোনো বিষয় আছে কিনা। এই ধরনের কিছুই নেই, কখনোই নেই। এবং হচ্ছে এটা পুরো একটা কি বলবো, পুরো একটা, আমি তো সাইফাই অপটেক বা হচ্ছে ওদের যে বন্ধু রিলেটেড কোনো কমেন্টই আপনি আমার পাবেন না। তাহলে সাইফাই অপটেক কেন আমাকে টাকা দিবে? ওদের পক্ষে যাচ্ছে কোনো কমেন্ট আপনি আমার দেখছেন বা ভিতরে কোনো কিছু দেখছেন? এগুলা আমি সবচেয়ে, আমার মনে হয় যে 5 তারিখ পরবর্তী সময়ে সবচাইতে বেশি মিডিয়া প্রপাগান্ডা, অনেক ক্ষেত্রে আমার নিজস্ব বিভিন্ন বাচনভঙ্গি সহ বিভিন্ন কথা, আমি অনেক বেশি ওপেন, তো আমি অনেকগুলা কথা, সত্য কথা বললে এগুলাকে মানুষ সত্য হিসাবে নিতে রাজি না। তো হচ্ছে আমার বাড়ি নিয়ে, ঘর নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে আমাকে যেভাবে মেন্টাল হেনস্থা করা হয়েছে, এটা নোংরামি পর্যায়ে গিয়েছে। না, কিন্তু মিডিয়া যে অভিযোগগুলি এনেছে তা কি একেবারেই মিথ্যে? আমি তো মিডিয়া কি অভিযোগ এনেছে আমি দেখিনি, কারণ মিডিয়াতে তো কোনো অভিযোগই আমি দেখিনি, কোনো প্রমাণ সহ বা হচ্ছে ন্যূনতম কোনো কিছু ছাড়া। অভিযোগ আছে, এরকম আছে, এই কথা আপনি যেভাবে বললেন যে অভিযোগ আছে, এইরকম কথাই আসে, আমি এর বাইরে কিছু দেখি নাই। এবং আমাকে এমন ভাবে মিডিয়াতে উপস্থাপন করা হয়েছে, মনে হয় যেন হচ্ছে আমি চরম দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি টাকার মালিক, এরকম অনেক দেখা যাচ্ছে। অথচ আমি আমার নিজের সংসদীয় আসনে গিয়ে আমি 1 লক্ষ টাকা খরচ করবো, সেই টাকাটাও আমার কাছে নেই। এই ধরনের প্রপাগান্ডা শিকার আমি করছি। এখন সেই টাকাটা আপনার কাছে, দুইটা বিষয়, সেই টাকাটা আপনার কাছে নাই কিন্তু আপনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আমরা জানি টাকা ছাড়া তো নির্বাচন হয় না। তাহলে আপনি নির্বাচনের মানে কার ভরসায়, কোন ভরসায় আসলে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন? সবচেয়ে পাশে মানে বড় শক্তিটা কি? আসলে সবচেয়ে ভালো জানার কথা হচ্ছে যে হচ্ছে আমি আজ পর্যন্ত এলাকায় যে আমি নির্বাচন করব, আমি এমপি হব, আমি আমার অঞ্চলে কখনো বলি নাই। আমি বলছি যে আমি হাতিয়ার জন্য আমার যতটা সুযোগ আছে আমি আমার সুযোগগুলো কাজে লাগিয়ে হাতিয়াতে, যেহেতু আমি ওইখানে জন্ম নিয়েছি, আমার বাবা মা এখানে থাকে, আমার বোনেরা থাকে, সবাই থাকে, এবং এই হাতিয়ার যদি কিছুটা উন্নতি, যদি আর্থসামাজিক উন্নয়ন যদি আমার হাত ধরে হয়, তাহলে আমরা সবাই এটাতে লাভবান হব। সেই জায়গা থেকে আমি সবসময় বলি যে হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করতেছি হাতিয়ার জন্য কিছু করা। এই হাইপটা অঞ্চল থেকে উঠেছে, মাটি থেকে উঠেছে। আমি আজ পর্যন্ত কারো কাছে বলিনি আমাকে ভোট দিবেন বা ইয়ে করবেন, আপনি এই ধরনের কিছু পাবেন না, বলিনি। আমি আমার এই কাজটা করে যাচ্ছি খুব নিবৃত্তে। আমি গেলে মানুষজন সাইজে হচ্ছে তার এলাকায় যে সমস্যা একটু আমাকে দেখালে হয়তো আমি সমাধানের চেষ্টা করবো, ভরসার জায়গা থেকে তারা একত্রিত হয়। আমি সর্বশেষ হাতিয়াতে গিয়েছি, আমি নিজেই জানতাম না যে হচ্ছে এত মানুষজন আমার জন্য ঘাটে আসবে, নিয়ে করবেন। এটা আপনি লোকালি গেলে অনেক আমাদের অত্যন্ত সমালোচকরাও অনেকেই সেখান থেকে ঘুরে এসে এখানে কমেন্ট করে। আপনি দেখবেন আনিস আলমগীর ভাই করলেন, সেদিন দেখলাম ঢাকা ইউনিভার্সিটি এক প্রফেসর হাতিয়াতে ঘুরতে গিয়ে এসে কমেন্ট করলেন। আপনি যারাই হাতিয়াতে ঘুরে আসতে, আপনি ছেলে ঘুরে আসতে পারেন প্রত্যেকটা বর্ষে, আপনি এসে আপনিও বলতে বাধ্য হবেন যে ছেলেটা হাতিয়ার জন্যই করছে। আমি কাজ করছেন আপনি। ইলেকশন করবো কিনা সেটা হাতিয়ার মানুষ যদি চাই, তারা যদি আমার দায়িত্ব নেয়, আমি তাহলে ইলেকশন করব। না হয়তো আপনি আমাকে ইলেকশন মাঠে নাও দেখতে পারেন। এটা পুরোপুরি ওই অঞ্চলের মানুষের উপর নির্ভরশীল। মানে এটা কি শুধু অর্থনৈতিক সংকট নাকি আর কোনো কারণ? এটা একদিক দিয়ে হচ্ছে আমি মেন্টালি খুবই আঘাতপ্রাপ্ত। আপনার হচ্ছে যাদের জন্য করি, অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন দলের রাজনীতি করার কারণে হেনস্থা করে। আপনি জানার কথা যে আমি হচ্ছে আক্রমণের শিকার হয়েছি। এই আক্রমণের শিকার হওয়ার যে ব্যাকগ্রাউন্ডটা, ওই জায়গায় প্রায় 30 বছর ধরে আপনার হচ্ছে সাধারণ মানুষের জমি রাজনৈতিক নেতারা, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপির নেতারা দখল করে রেখেছে, তাদেরকে বুঝিয়ে দেয়নি। এবং আমি সর্বোচ্চ স্ট্যান্ড নিয়ে, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা, তৎকালীন উপদেষ্টা মারা গেছিলেন, ওনার সাথে কথা বলে, ওনাদের সহযোগিতা নিয়ে, সর্বোচ্চটা দিয়ে, এমনকি এক্সট্রা ফোর্সও দিয়েছিলেন, ওনাদেরকে নিয়ে আমি ওই মানুষের ভূমিগুলো বুঝিয়ে দিছি। যে ভূমির পরিমাণ 5,500 পরিবার তাদের নিজেদের সরকারি বন্দোবস্তের জমি বুঝিয়ে পেয়েছে, 5,500 পরিবার। এবং হচ্ছে
প্রত্যেক পরিবারে আপনার হচ্ছে যে জমিটা পেয়েছে, এই জমিটা সর্বনিম্ন মূল্য 5 লাখ টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত এই জমির মূল্য আছে। ওরা এটা পেয়েছে অনেক ভিক্ষুক, মানে সে জানেই না যে হচ্ছে তার মানে হচ্ছে এই জমিটা সে পাবে, সে জমি পেয়েছে। এমনকি মানে এটা খুব আবেগী বিষয় ছিল। তো আমি এই কাজগুলো করেছি। তো সেই কাজ করতে গিয়ে হচ্ছে যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এখান থেকে কোটি কোটি টাকা ইনকামের চিন্তা করেছে, ইয়ে করছে, তারা ক্ষুব্ধ হয়েছে, আমার উপর সেখানে আক্রমণ করেছে, মেরে ফেলার চেষ্টা করেছে, মানুষজন প্রতিরোধে পারে নাই, আপনারা সবাই দেখেছেন, ইয়ে করছে। তো আমি এই ভালোবাসাটা পাচ্ছি, আবার এই ধরনের হুমকির শিকারও হচ্ছি। তো আর কোন ক্ষোভ কি আছে যে মানে দল কতখানি সাপোর্ট দিচ্ছে নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে, দেখেন, অর্থনৈতিক দিক থেকে হোক বা একটা নতুন দল হিসেবে আমি দলের ব্যাপারে কোনো মন্তব্য করব না। দলের সিদ্ধান্ত দলের মতো করে নিচ্ছে। দলের ব্যাপারে আমি দলের সাথে আছি। এই দল আমার দল, আমার নিজের রক্তে গড়া দল, আমার নিজের রক্তের উপর দাঁড়িয়ে আছে। আমি স্বপ্ন দেখি যে এই দলটা একদিন দাঁড়াবে এবং আমি সেটার অংশীদার হব। আর এই দলকে যদি হচ্ছে আল্লাহ সুযোগ দেয়, তাহলে হচ্ছে একটা সংসদীয় আসন যদি উপহার দেওয়া হয়, সেটা আমার হাতিয়ে হবে। তার মানে আপনার কাছে মনে হচ্ছে যে এনসিপি আসলে অনেক বেশি আসন পাবে না এবারে নির্বাচনে? না, আমার সেটা মনে হচ্ছে না। আমি বলছি যে হচ্ছে একটা হলে সেটা হাতিয়ে হবে, এর উপরে হলে বা এর উপর তো অনেক আসন হবে। আমি আশা করি যে এনসিপি অন্তত মানে হচ্ছে 30-এর উপরে আসন পাবে, এটা আমার বিশ্বাস। কেন 30-এর উপর আসন পাবে? মানুষ কেন বিশ্বাস করছে আপনাকে? ঠিক নতুন কি হাজির করেছে এনসিপি, যার জন্য এনসিপি নতুন, মানে মানুষ এনসিপি কে নিবে? এনসিপি সবচাইতে বড় যেটা হাজির করেছে, নতুন এক বাংলাদেশ এনসিপি হাজির করেছে। এবং সে নতুন বাংলাদেশে এনসিপি হচ্ছে ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করেছে। নতুন বাংলাদেশ কিরকম? আপনার রাজনৈতিক ব্যালেন্স, যেটা হচ্ছে রাজনৈতিক যে হানাহানি মারামারি, একটা এনসিপির মধ্যে একটা দল থাকার কারণে বাংলাদেশে সেই ধরনের রাজনৈতিক সমস্যা তৈরি হয় নাই। এনসিপি অনেক ক্ষেত্রে আপনার বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা গুলা, মধ্যমপন্থী রাজনীতি নতুন ভাবে তুলে ধরা, এটা এনসিপি তৈরি করেছে। বিএনপি সেই অবস্থান রাখতে পারে নাই, জামাত তার অবস্থান রাখতে পারে নাই। এনসিপি মাত্র 8-9 মাসের দল হিসেবে আপনারা যখন যতগুলা জরিপ করেন, যখন দেখেন যে হচ্ছে একটা নতুন দলে 6% মানুষ, 7% মানুষ, কোনো ক্ষেত্রে 11% পর্যন্ত মানুষ দেখেন জরিপগুলোতে। আপনাদের জরিপ মানে হচ্ছে মিডিয়ার জরিপ, বিভিন্ন সংস্থার জরিপ। যখন মাত্র 8-9 মাসের একটা দলকে যখন দেখেন যে হচ্ছে 6 থেকে 11% পর্যন্ত মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাখছে, তাহলে বুঝতে হবে এনসিপি গ্রো করছে। এবং এনসিপি আপনি সেই সময়টা দিতে হবে। তো এখনই বলেন এনসিপি কেন ক্ষমতায় যাবে না, এত বড় অভ্যুত্থান করে ফেলছে, সবাই এদের পিছনে ছিল, এখন কেন নাই? এই ধরনের কোশ্চেন গুলা আমার কাছে মনে হয় অমূলক। কারণ হচ্ছে আমাদের পিছনে তখন বিএনপিও ছিল, এবং বিএনপির মহাসচিব সহ সবাই তো আইসে আর আমাদের পিছনে এখন রাজনীতি করছে না। ওই আন্দোলনে জামাত ইসলামী ছিল, তাদের আমি সহ কি সবাই আমাদের পিছনে রাজনীতি করছে না তো। সুতরাং আমরা তো সবাই এখন আমাদেরকে ভালো জানবে তা না, তবে একটা অংশের মানুষের কাছে আমরা ভরসার জায়গা হয়ে উঠছি, এনসিপি ভরসার জায়গা হয়ে উঠছে, সেটা তার প্রমাণ। এবং সেই ক্ষেত্রে না, এই যে আপনি যে বলছেন যে রাজনৈতিক পরিস্থিতি আরো অনেক খারাপ হতে পারতো এনসিপির জন্য, সেটা হয়নি। এনসিপি ঠিক কি গুণগত পরিবর্তন নিয়ে আসলো যেটা অনেক খারাপ হতে পারতো, কিন্তু এনসিপি আসলে সেটা হওয়া ঠেকিয়েছে? দেখেন যে হচ্ছে এনসিপি সবচেয়ে বড় আলোচনার জায়গায় আছে। বড় 45 বছর, এমনকি 100 বছরের রাজনৈতিক দলের বাইরে এনসিপি এত বড় আলোচনায়, তৃতীয় বৃহত্তম দল হিসেবে আলোচনায়। এনসিপি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এনসিপি এই জায়গায় এসেছে। এবং এই জায়গায় আসার কারণে এনসিপি যখন হচ্ছে তাদের নিজেদের অবস্থান যখন ক্লিয়ার করছে প্রত্যেকটা ক্ষেত্রেই, যখনই ক্রাইসিস তৈরি হয়েছে এনসিপির অবস্থান স্পষ্ট করছে জাতির পক্ষে, তখনই আপনার হচ্ছে সেই ক্ষেত্রে মানুষের সাপোর্ট ছিল। এবং হচ্ছে রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে নিজেদের ভুলগুলো বুঝতে পেরে পিছনে সরে আসছে। যেমন হচ্ছে পিএন নিয়ে জামাত ইসলামী সহ 8 দল যে ধরনের একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিল এনসিপি কে, তারা সাথে চেয়েছিল। এনসিপি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল যে পিআর পদ্ধতি, বাংলাদেশে একটা দুর্বল শাসন ব্যবস্থা তৈরি করবে। সেই ক্ষেত্রে এনসিপি দেশের স্বার্থে তাদের সঙ্গ দেয়নি। কিন্তু যদি সঙ্গ দিতে এনসিপি হইতো, ওই জোটের নেতা হিসেবে, ওই জোটের প্রধান হিসেবে কিন্তু নাহিদ ইসলামের সামনে রেখে এই আন্দোলন গুলা হতো। আবার আপনার সেকেন্ড হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যখন হচ্ছে আপনার সকল রাজনৈতিক দল সাইন করে আসলো, কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এনসিপি সাইন করবো না স্ট্যান্ড নিল, তখন হচ্ছে সকল রাজনৈতিক দল চাপে পড়লো, তারা সহ এটার ভিতরে আসতে হলো। আমরা মূলত হচ্ছে মানুষের আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের জন্য আমাদের মেন লড়াইটা ছিল, কঠিন স্ট্যান্ড নিতে হয়েছে, অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়েছে। এটা এনসিপির স্বকীয়তা। আচ্ছা,
সেক্ষেত্রে আপনারা বলছেন যে আপনারা মধ্যপন্থার দল, বিএনপিও বলে বিএনপি মধ্যপন্থার দল। আপনাদের সাথে বিএনপির তফাৎটা কোথায়, বা বিএনপির সাথে আপনাদের তফাৎটা কোথায়? আমি সবচাইতে আপনারা কি মধ্যপন্থার দল হয়ে উঠতে পেরেছেন? আমি একেবারে সহজ কথা বলি, এনসিপির কোনো মাইনাস পয়েন্ট নেই। বিএনপি যেহেতু দীর্ঘদিনের রাজনৈতিক দল, অনেক মাইনাস পয়েন্ট আছে। এনসিপি জিরো থেকে শুরু করছে, সুতরাং মাইনাসে থাকার চাইতে জিরো থেকে শুরু করাটা একটু অগ্রগামী, এবং এই ক্ষেত্রে মানুষ স্বপ্ন দেখছে। এনসিপির কোন মাইনাস পয়েন্টটা নাই যেটার জন্য বিএনপি আসলে পিছিয়ে গেল বলে মনে করছেন? এনসিপির মাইনাস পয়েন্ট নেই হচ্ছে এনসিপির কোনো রাজনৈতিক ব্যর্থতা নেই অতীতের, এবং হচ্ছে জাতীয় ব্যর্থতা নেই। আপনার এনসিপি শুরু করেছে প্লাস পয়েন্ট দিয়ে, একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে। কিন্তু অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে এখন যেখানে থাকার কথা, এনসিপি কে আপনি মনে করেন যে সেই জায়গাটায় আসতে পেরেছে, যেভাবে আসলে কোটি মানুষ তার পেছনে চলে এসেছিল? আমি মনে হয় সেই জায়গাটিতে এর ব্যাখ্যাটা আমি মনে হয় কিছুক্ষণ আগেই দিয়েছি। আপনি যদি মনে করেন, আপনি বলছেন যে সেখানে বিএনপি ছিল, জামাত ছিল, তাদের সাথে করে নিয়ে এসেছেন, কিন্তু এখনো মানুষ এনসিপির সাথে হতাশ শব্দটা ব্যবহার করছে। কেন তাদেরকে এটা ব্যবহার করতে হচ্ছে? আপনাকে আমি যদি এক্সাম্পল দিই, বাংলাদেশে আওয়ামী লীগের মোটামুটি একটা ভালো সাপোর্ট বেস মোটামুটি ছিল, এখনো আছে সাপোর্ট বেস। হয়তো এটা 5-10% যদি ধরেন, মোটামুটি প্রায় 2 কোটির কাছাকাছি, যদি 10% ধরি বাংলাদেশের মানুষের জনসংখ্যা। এরপর হচ্ছে জামাতেরও যদি হচ্ছে আপনি এরকম ধরেন, জামাতের আর একটু বেশি হবে আওয়ামী লীগের চাইতে, তখন সেটাও 3 কোটি। বিএনপি যদি ধরেন আর একটু বেশি হবে, 3.5 কোটি। আপনি যোগফল দেন 3.5, 3, 6.5 প্লাস 2, 8.5 কোটি মানুষ। আওয়ামী লীগের একেবারে এই 2 কোটি সবসময় বসে থাকে এনসিপি কোনো একটা ভুল করছে কিনা সেটাকে প্রচার করার জন্য। বিএনপি, জামাত তারা সেটার সঙ্গ দেয়। এনসিপি যত আপনার এই ধরনের ইস্টাবলিশড রাজনৈতিক দল এবং হচ্ছে আমলাতন্ত্রের ইয়ার ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে এনসিপি একা এটার পক্ষে দাঁড়িয়েছে, অন্য কেউ দাঁড়ায় নাই। এমনকি আপনার এই যে গুমের বিচারের ক্ষেত্রে এনসিপি একা স্ট্যান্ড নিয়েছে, আর কেউ স্ট্যান্ড নেয়। সেই ক্ষেত্রে বাকি ইস্টাবলিশমেন্ট গুলো, মিলিটারি ইস্টাবলিশমেন্ট বলেন, এরপর সিভিল ইস্টাবলিশমেন্ট বলেন, এরা সবাই এনসিপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনি যদি এতগুলা অবস্থানে, আপনি আজ থেকে 40 বছর আগে যখন বিএনপি পলিটিক্স শুরু করে, তখন রংপুরে কোনো ঘটনা ঘটেছে সেটা ঢাকার মানুষ জানতে 3 দিন 4 দিন লেগে যেত, এবং সেখান থেকে যদি হত্যার ঘটনা হয় ঢাকায় আসতে আসতে সেটা হয়ে যেত হাতাহাতির ঘটনা। মানে এরকম একটা অবস্থান বেরোত। এখন যদি হাতাহাতির ঘটনা হয় রংপুরে, ঢাকায় সাথে সাথে সেটা খুন হয়ে গেছে, মানে বিষয়টা এরকম একটা দেখানো হচ্ছে। তা আপনি সোশ্যাল মিডিয়ার চাপ, এস্টাবলিশমেন্টের চাপ, পলিটিক্যাল পার্টির চাপ, এনসিপি একটা কঠিন সময় রাজনীতিতে আসছে, এবং সে এমন সময় রাজনীতিতে আসছে, সে এসে এরকম বড় এস্টাবলিশমেন্ট গুলোকে চ্যালেঞ্জ করতে হচ্ছে, বিএনপি কে চ্যালেঞ্জ করতে হচ্ছে, জামাতকে চ্যালেঞ্জ করতে হচ্ছে, আওয়ামী লীগকে তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ করে রাখছে, এরপর হচ্ছে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করে রাখছে এনসিপি মিলিটারিকে চ্যালেঞ্জ করে রাখছে, মিলিটারি যে এস্টাবলিশমেন্ট যারা হচ্ছে অপরাধের সাথে জড়িত তাদেরকে চ্যালেঞ্জ করে রাখছে। আপনি এনসিপি কে নিয়ে এই যে একটা মনস্তাত্ত্বিক লড়াইটা সবচেয়ে বেশি হয়েছে, তারপরও দেশের যে পরিমাণ মানুষ এখনো ভরসা রাখতেছে, এটা এনসিপি যখন মানে হচ্ছে যখন একটা রাজনৈতিক সরকার গঠিত হবে এনসিপি, তখন তাদের এই রাজনীতিটা মানুষের কাছে সবচেয়ে স্পষ্ট করতে পারবে। এখন স্পষ্ট করতে দেয়া হচ্ছে না। এই এনসিপির জন্য আপনারা মানে মানুষ আপনাদেরকে নিয়ে বড় স্বপ্ন দেখতে পারে, কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি আপনি আসলে কেমন দেখছেন? বিশেষ করে জামাতের কোন রাজনীতি দেখতে পাচ্ছেন এখন? যদি আপনি বলেন বাংলাদেশ জামাত, আমি বলবো ঠিক আছে, রাজনীতি ওদের ভালো রাজনীতি করতেছে। আপনি যদি বলেন বাংলাদেশ জামাতে ইসলামী, তাহলে আমার মনে হয় যে তারা সেটার সাথে এলাই হয়ে রাজনীতি করছে না। আপনার ওনাদের যত প্রার্থী আছে, ওনাদের আমি সহ সবাই দেখি যে হচ্ছে ইসলামে পর্দা নিয়ে, ইসলামে আপনার হচ্ছে অনেক মৌলিক বিষয় নিয়ে ওয়াজ করেন, এবং কিন্তু ওনারা মনে করেন ইসলামী শাসন কায়েম করবেন, যেটা মানুষকে মূলত ইসলামের আহ্বান দিয়ে ওনারা বলছেন, ইসলামের নাম দিয়ে। যদি সেটা করতে হয় তাহলে ওনারা কেন হচ্ছে ইসলাম নামটাও রাখলেন, পাশাপাশি হচ্ছে আপনি ইসলাম বিধানের বাইরে গিয়ে অনেকগুলো রাজনৈতিক কারণে কাজ করতেছেন। আপনি রাজনীতিটা করেন, তাহলে তো মধ্যমপন্থী সেই রাজনীতিটা আপনি ইসলাম শব্দটা বাদ দিয়ে করেন না, তাহলে ঠিক আছে আমার মনে হয়। এটা কিন্তু তারা তখন বলছে যে তারা অনেক উদার
রাজনীতি করছে। উদার হলে তো বাংলাদেশ জামাত রাজনীতি করুক, মানে জামাতে ইসলামী রাজনীতি গুলো আপনি ইসলামের নামও একই সাথে বিক্রি করবেন, একই সাথে ইসলামের নামে ভোট চাইবেন, একই সাথে আপনি মানে হচ্ছে ইসলামের মৌলিক অনেক বিধানের সাথে আপনি কম্প্রোমাইজ করবেন, এটা তো ইসলাম অনুমোদন দেয় না। আমি যতটুকু ইসলাম জানি, আমি জানি না ওনাদের ইসলামটা কেমন। আমরা অন্তত হচ্ছে ছোটবেলা থেকেই আলেম ওলামাদের কাছে, আমি নিজেও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, সেই ক্ষেত্রে আমি জামাতকে আমার মনে হচ্ছে এখানে দীপ্ত ভূমিকা রাখছেন, এবং হচ্ছে এই ক্ষেত্রে মানুষজনকে আপনার এক ধরনের ধোঁকা দেওয়া হচ্ছে, ধর্ম ভীরু মানুষজনকে। আপনার প্রত্যেকটা কথাই আপনারা ওয়াজ করেন, কোরআনের আয়াত, রাসূলের হাদিসের দিয়ে আপনারা ভোট চান, কিন্তু আসলে কি সকল বিধান মানছেন? মানে এই ধরনের কোনো অপশন আছে কিনা? যে হচ্ছে আপনারা এখন যেভাবে বলতেছেন, আপনারা যদি উদারপন্থী রাজনীতি করেন তাহলে সেই উদারতার কথা বলেন, প্রগতিশীল রাজনীতি হলে সে প্রগতিশীলতার কথা বলেন, কিন্তু তারা তো বলছেন সেটা থেকে বিশ্বাস রাখা যায়? সেটা তো আমি বললাম যে এখন যেটা করছেন এটা আইওয়াস। হয় ওনারা ইসলামের সাথে, ইসলামের মৌলিক বিধানের সাথে কম্প্রোমাইজ করছেন, না হয় হচ্ছেন ওনারা ওই উদার রাজনীতি করছেন। এখন কোনটা? ওনারা এটা স্বীকার করা দরকার যে ওনারা কি উদার রাজনীতি করতে গিয়ে ইসলামের মৌলিক বিধানের সাথে কম্প্রোমাইজ করছেন কিনা। তাহলে ইসলামের নাম বিক্রি করে মসজিদে ওয়াজ করে ভোট চাওয়া তো দরকার নেই। না, তারা তো আরেকটি প্রক্রিয়ায় ভোট চাচ্ছেন এখন, যে তারা বলছেন যে যারা আওয়ামী লীগের ভোটার রয়েছেন বা সমর্থক রয়েছেন তাদের কাছে যাচ্ছেন, তাদের সমস্যায় তারা পাশে দাঁড়াচ্ছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে তো আওয়ামী লীগকে আপনারা ভোট দিতেন, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসছে না তাহলে আমাদেরকে ভোটটা দেন, আমরা আপনাদের সহায়ক হিসেবে কাজ করব। এটাকে আপনি ঠিক কি ধরনের রাজনীতি দেখছেন? দেখেন, জামাত ইসলামী একটা হাইপ তুলছে, যদি এই ধরনের রাজনীতি করে, এইভাবে কথা বলে রাজনীতি করে, তাহলে 96-এর মতো অবস্থা হতে পারে। 96 যেভাবে হচ্ছে তারা আওয়ামী লীগের উপর ভর করে আওয়ামী লীগের সাথে সঙ্গ দিয়ে রাজনীতি করতে গেছে, মানুষ অ্যাকসেপ্ট করে নাই। আর আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে ভোট চাওয়া আমি অপরাধ মনে করি না, কারণ তারা তো ভোট কেন্দ্রে যাবে, তো ভোট তো হচ্ছে আমিও যাইতে হবে। আমি মনে করি এই জায়গায় স্পষ্ট রাখা দরকার কে অত্যাচারী ছিল, কে অত্যাচারিত ছিল। অত্যাচারিতের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যেন হচ্ছে তারা বাধা সৃষ্টি না করে, আমি সেটা চাইবো। তারা যে এই মুহূর্তে ধর্ম কার্ড খেলছেন, আজ আপনার দলের আরেক নেতা পাটোয়ারিও বলেছেন যে এই মুহূর্তে আসলে দুটি কার্ড খেলা হচ্ছে, একটা মৌদুদিবাদ আর একটি হচ্ছে মুজিববাদ। এই দুটি কার্ড খেলে এখন নির্বাচনের মাঠকে উত্তপ্ত রাখা হচ্ছে। আপনার মতামত কি? আমি পাটোয়ারি ভাইয়ের কথার মতো কথা বলবো না, আমি যে কথাটা আগেই বলছি যে আমি যদি একটু স্পেসিফিক বলি যে বাংলাদেশের প্রকৃত সংকট কোনো দল নয়, দুই ধারার আধিপত্যবাদ, মুজিববাদ এবং মৌদুদিবাদ। গত 5 দশক ধরে ভারত পাকিস্তানের রাজনৈতিক প্রক্সি যুদ্ধের এক দীর্ঘ ক্ষেত্র ছিল বাংলাদেশ, সেখানে এই সংকটটি তৈরি হয়েছে। তিনি বলছেন যে দেশপ্রেমিক শক্তির সামনে এখন একসাথে দুটি যুদ্ধ, মুজিববাদ ও মৌদুদিবাদের কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম এবং একটি নতুন ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের দায়ভার। এবং আমি যে কথাটা স্পষ্ট বললাম যে হচ্ছে জামাত ইসলামী আসলে কতটুকু ইসলামের নাম দিয়ে ভোট চাওয়ার ইয়ে রাখে, এটাকে কি বলে লিগেসি রাখে, সেটা আমার কাছে সবচেয়ে বড় কোশ্চেন। এবং এই ক্ষেত্রে ইসলামের প্রত্যেকটা অধিকাংশ মৌলিক বিধানের সাথে কম্প্রোমাইজ করে যদি হচ্ছে রাজনীতি করে, তাহলে মানুষ এটার জবাব দিবে। ইসলামের নামও বিক্রি করবেন, আমার মৌলিক বিধানের সাথে আপনি কম্প্রোমাইজ করবেন। আমরা তো ঘোষণা দিয়ে প্রগতিশীল রাজনীতি করি, আমরা তো বলি না যে আমরা ইসলামী রাজনীতি করি। আপনি রাজনীতি যেমন করেন আমি তো তেমন রাজনীতিটাই করতেছি, তাহলে আপনি কেন ইসলামের নাম বিক্রি করতেছেন? আমরা যেমন মানে হচ্ছে উদার রাজনীতি করতেছি, আমরা যেমন হচ্ছে আমরা তো ইসলামের নাম বিক্রি করতেছি না। আপনার এটা এক্সট্রা নিতে গেলে তো এটা তো আমার মনে হয় যে স্রষ্টার অনেক বিধানের সাথে আপনি যখন হচ্ছে আল্লাহর অনেক বিধানের সাথে আপনি যখন কম্প্রোমাইজ করে ফেলেন, তখন আপনি সেই নামে ভোট চাওয়ার অধিকার আপনি রাখেন না আমার মনে হয়। আমি এই ক্ষেত্রে বলতেছি জামাত ইসলামী শুধু ভোটের জন্য দিক্ত আচরণ করতেছে, এটা একদিকে ইসলামের নাম বিক্রি করতেছে, অন্যদিকে হচ্ছে ইসলামের অনেক বিধানের সাথে কম্প্রোমাইজ করছে। সুতরাং বাংলাদেশের মতো আপনি
বিএনপির মতো রাজনীতি করতেছেন, এনসিপির মতো রাজনীতি করতেছেন, আবার নাম বিক্রি করতেছেন ইসলামের। বিএনপি এখন কোন রাজনীতি করছে? বিএনপি আমার কাছে মনে হচ্ছে যে এখন মধ্য বামপন্থী রাজনীতিটা করছে, যেটা হচ্ছে আওয়ামী লীগ করতো তার কাছাকাছি। আওয়ামী লীগ এখন না, 1996 2008 যে রাজনীতিটা করছে সেই রাজনীতিটা বিএনপি এখন করছে। এবং সেই ক্ষেত্রে আবার বিএনপি যে রাজনীতি 1991, 2008, 2001 যে রাজনীতি করছে সেই রাজনীতিটা আমার মনে হয় যে জামাত সহিরা করতে চাচ্ছে মধ্য ডান রাজনীতি যেটা। আর এনসিপি একেবারে মধ্যমপন্থী অবস্থায় আছে, মধ্য ডান না মধ্য বাম। কিন্তু বিএনপি কি এখন কোনো মুক্তিযুদ্ধ কার্ড খেলছে বলে আপনার মনে হয়? মানে অনেক জায়গায় তাদের নেতারা বলছে যে আওয়ামী লীগ নেই, মুক্তিযোদ্ধার দল হিসেবে, পক্ষের দল হিসেবে। এখন বিএনপি এই কার্ড খেলতে গেলে বিএনপি রাজনৈতিক ভুল হবে আমি যতটুকু মনে করি। কারণ হচ্ছে আপনি যারা আওয়ামী লীগে ভোট দেয়ার তারা বিএনপিকে অপশন হিসেবে বেছে নিবে না, যদি হচ্ছে আওয়ামী লীগ ভাবতার আর কোনো লোক থাকে। এবং যারা আওয়ামী লীগকে ভোট দেয় তারা না জামাতে ইসলামীকে না এনসিপিকে তাও করে নেবে না। বিএনপির নিজস্ব একটা ভোট ব্যাংক আছে, আমার মনে হয় বিএনপি সেটাতে ফোকাস না করে বিএনপি আওয়ামী রাজনীতিটা করতে গিয়ে, আওয়ামী আদর্শিক রাজনীতিটা করতে গিয়ে বিএনপি নিজস্ব আদর্শ থেকে সরে যাচ্ছে। কেন মনে হচ্ছে যে বিএনপি এখন আওয়ামী আদর্শের রাজনীতি করছে? মানে কাকে কনভিন্স করতে? দেখেন যে হচ্ছে মেজর জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। আমি সবসময় বলি আমার রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক গুরু মেজর জিয়াউর রহমান। তো ওনার রাজনীতি ছিল হচ্ছে কোনো বিভাজন নয়, সবাইকে নিয়ে, দেশে যারা জন্ম নিয়েছে তাদের সকলকে নিয়ে আমি রাজনীতি করব। এবং সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সপক্ষ বিপক্ষ এই ধরনের বিভাজন উনি করেন নাই। বিএনপিও দীর্ঘ সময় মেজর জিয়াউর রহমানের সেই আদর্শ ধরে রাখছে। কিন্তু এখন আওয়ামী লীগ যে বিভাজনটা করে দেশের মধ্যে এক ধরনের সংকট তৈরি করেছে, সেই বিভাজনটা এখন করতে চাচ্ছেন। মনে করেন হচ্ছে আমার বয়সে যারা হচ্ছে 2000 সালে জন্মগ্রহণ করছে বা 2005 সালে জন্মগ্রহণ করছে, তারা যদি শিবির করে তাদেরকে কি আপনি পাকিস্তানপন্থী বা রাজাকার বলবেন কিনা, বা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী বলবেন কিনা? তাদের কাছে যদি আমরা আমাদের আদর্শটা, যদি বাংলাদেশ পন্থী আদর্শটা যদি আমরা তাদের কাছে স্পষ্ট করে তুলতে না পারি, তাহলে এই ক্ষেত্রে এই বিভাজনটা হচ্ছে। নাসির ভাই যে এটা বললেন যে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে এক পাকিস্তানপন্থী রাজনীতি আর ভারতপন্থী রাজনীতি, এই রাজনীতিটা হয়েছে। বাংলাদেশপন্থী রাজনীতিটা মেজর জিয়াউর রহমান করছিলেন। ধীরে ধীরে সেই জায়গা থেকে বিএনপি সরে যাচ্ছে। কি দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান রাজনীতির দিকে আগাচ্ছে বিএনপি, আগাচ্ছে। এখন জামাত ইসলামী এখন আরো বেশি প্রো পাকিস্তানি রাজনীতির দিকে আগাচ্ছে। এই দুইটাই বাংলাদেশের জন্য ক্ষতিকর। এবং হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতিটা আমরা চাই যে হচ্ছে সবসময় সবার আগে বাংলাদেশ, যে স্লোগানটা মুখে তোলাচ্ছে সেটা বাস্তবায়নটা আমরা চাই না। কিন্তু তারেক রহমান সহ বাকি মানে বিএনপি তো এখন বলছে যে সবার আগে বাংলাদেশ, এটা তাদেরই স্লোগান আসলে। তাহলে কেন আপনার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ পন্থা থেকে আসলে বিএনপি সরে যাচ্ছে? এই যে ভারতীয় যে হচ্ছে ভারতের তৈরি করা যে স্লোগান গুলো আওয়ামী লীগের মুখ দিয়ে বলানো হয়েছিল এতদিন, সেগুলো যদি বিএনপির মুখ দিয়ে বলানো হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা করব যে কথায় কথায় কাউকে রাজাকার ট্যাগ দেয়া, পাকিস্তানপন্থী ট্যাগ দেয়া, আপনার এটা দেশের মানুষ এখন ভালোভাবে নিচ্ছে না। সাদিক কাইমের শিবিরের একটা নেতাকে, সাদিক কাইমের শিবির সভাপতিকে ডাকসুতে জিতিয়ে দেওয়ার একটা কারণ এটাই ছিল যে তাকে পাকিস্তানপন্থী বলে দেওয়া, তাকে করে দেওয়া। এটা না বলে আদর্শিক লড়াইটা করতে পারতো। যদি বিএনপি কিংবা হচ্ছে যদি ছাত্র সংসদ যদি হচ্ছে তারা বাংলাদেশপন্থী রাজনীতির আদর্শিক ধারাটা যদি তারা তুলে ধরতে পারতো, তাহলে তারা জিততো। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার সাদিক কাইমরা জিততো না, কিন্তু সেটা তারা পারা নাই বলে সাদিক কাইমরা ওখানে সফল হয়েছে, মানে শিবির সফল হয়েছে। সেই জায়গায় সবসময় নিজেদের ব্যর্থতাটাও এগিয়ে দেখা দরকার। আমরা সবসময় ওরা এই করে সেই করে জিতে গেছে এগুলা বলতে পছন্দ করি, কিন্তু আসলে আমরা আমাদের আদর্শিক জায়গাগুলা। তারপরে বিএনপি এখন তার আদর্শিক জায়গা থেকে সরে যাচ্ছে, এটা একটা সংকট। এই মুহূর্তে বিএনপি আরেকটি সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, যে খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান ফিরবেন কিনা। আপনার কাছে কি মনে হয় এটা সামনের দিনে কত বড় সংকট হতে যাচ্ছে? দেখুন, বেগম জিয়ার অসুস্থতা শুধু বিএনপির জন্য সংকট বললে ভুল হবে। বেগম জিয়ার অসুস্থতা আপনার বাংলাদেশের জন্য একটা সংকট। অন্তত বেগম জিয়াকে বাংলাদেশের অন্তত এই দেশটাকে যেভাবে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে,
এই দেশটাকে গঠনের জন্য একজন অভিভাবক, সকল রাজনৈতিক দলের সম্মানিত একজন অভিভাবক থাকা দরকার। সেই অভিভাবকটা বেগম জিয়া ছিলেন। এবং উনি সেখান থেকে উনি যে অসুস্থতায় আছেন, আমি যতটুকু জানি উনি ডিপ সিচুয়েশনে আছেন। এটা দেশের জন্য সবচেয়ে বড় হুমকি। আজকে যদি হচ্ছে বিএনপি জামাত বা অন্য রাজনৈতিক দলের মধ্যে বড় সংকট তৈরি হলে একটা মানুষ যার কাছে গেলে মানুষ সমাধান হবে, অভিভাবক, সেটা বেগম জিয়ার বাইরে আর কেউ দ্বিতীয় ব্যক্তি নেই। এমনকি আপনার তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দূরত্ব তৈরি হয়েছিল, মাঝখান দিয়ে দেশে একটা সংকট তৈরি হচ্ছিল, সেই সংকটও কিন্তু বেগম জিয়ার হস্তক্ষেপে কিন্তু হচ্ছে সমাধান হয়েছিল। তো এরকম সংকট তো সামনেও তৈরি হইতে পারে। ইলেকশন আসতেছে, বেগম জিয়া ডাকলে কেউ নাই যে হচ্ছে তারা যাবে না, এমন কোনো রাজনৈতিক দল নাই। আচ্ছা, সেক্ষেত্রে আপনি একটু আগে বলছিলেন যে তার বিএনপি এখন যে সংকটে আছে, এটা সামনের দিনে বড় সংকট, কারণ ডানপন্থার উত্থান বড় হয়ে দেখা যাচ্ছে। আমি বলছি বেগম জিয়ার অসুস্থতা শুধু বিএনপির জন্য সংকট না, জাতির জন্য সংকট। আর বিএনপির জন্য বড় সংকট হচ্ছে তারেক রহমানের দেশে ফিরে না আসা। বিএনপি দীর্ঘদিন তাদের মেইন নেতৃত্বকে পাই নাই তাদের কাছে, এবং যে ইলেকশনটা আসতেছে, ইলেকশনটা অনেক চ্যালেঞ্জিং হবে। সেই ক্ষেত্রে ডানপন্থীদের যে উত্থান হচ্ছে, জামাত ইসলামী সহ তাদের যে উত্থান হচ্ছে, সেই উত্থানের বিপরীতে আপনার মধ্য বামপন্থী যে রাজনীতিটা বিএনপি করছে, তারা যদি সেটাকে টিকিয়ে রাখতে হয়, অত্যন্ত রাখতে হয়, অবশ্যই তারেক রহমানকে দেশে লাগবে। এবং আমি এটা আশঙ্কা করি, তারেক রহমান যদি দেশে আসতে না পারেন এবং ইলেকশনের প্রচারণা যদি অংশগ্রহণ করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি যতটুকু আপনার বিভিন্ন রিপোর্ট দেখছি এবং বিভিন্ন জরিপ দেখছি, এগুলা থেকে আমার মনে হয়, মানুষের সাথে কথা বলে স্পেশালি হচ্ছে যেটা মনে হয়, এখন যে অবস্থান জামাত ইসলামী শহীদের যে উত্থানটা এখন দেখা যাচ্ছে, তারেক রহমান দেশে আসলে সকল জেলায় গেলে আমার মনে হয় এটা অনেক ক্ষেত্রে বিএনপির দিকে ডানপন্থার উত্থানটা বাংলাদেশের জন্য কতটা সংশয় তৈরি করছে। দেখেন, আমি ডানপন্থীদের উত্থান, বামপন্থীদের উত্থান কিংবা মধ্যপন্থীদের উত্থান, এটাকে আমি কোনোটাকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি না। এগুলো একটা আদর্শ, এবং এই আদর্শিক রাজনীতিটা বাংলাদেশে হওয়া দরকার। কিন্তু এই আদর্শিক রাজনীতিটা বাংলাদেশ পন্থী না হয়ে ওই যে ভারতপন্থী কিংবা পাকিস্তান পন্থী কিংবা পশ্চিমা পন্থী হয়ে গেলে কিংবা চীনপন্থী হয়ে গেলে, তাহলে দেশের জন্য সবচেয়ে বড় সংকট। এবং এই ক্ষেত্রে বুঝতে হবে যে হচ্ছে ডানপন্থীদের এই উত্থানটাকে আসলে হচ্ছে সবাই মেনে নিবে কিনা আন্তর্জাতিকভাবে। আমার মনে হচ্ছে এটা একটা মিশরের মতো একটা গেম খেলা হচ্ছে। আমি কথা বলতে হচ্ছে, আপনার মনে থাকার কথা, ডানপন্থীদের উত্থান মিশরে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হোসনি মোবারকের যেই পতন হয়, সেই পতনের পরে এই ধরনের একটা ডানপন্থীদের উত্থান হয় এবং ডক্টর মোহাম্মদ মুরসি ক্ষমতায় আসেন, 1 বছরও থাকতে পারেন নাই। এবং এরপরে মিশরের কি অবস্থা আপনি সবাই জানি। ঠিক একই ধরনের আপনার সেটাও মুরসিকে ক্ষমতা আনার পিছনে পশ্চিমাদের একটা ব্যাপক সাপোর্ট ছিল। তো এটা একটা আমার এক ধরনের প্রচারে মুরসি ক্ষমতায় আসলে আসাটা সহজ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশে আমি লক্ষ্য করছি যে হচ্ছে ডানপন্থীদের বা জামাত ইসলামী সহ এদেরকে, আমি বলছি না যে হচ্ছে ওরা জেনে বুঝে অন্য দেশের সার্ভ করতেছে, আমি সেটা বলছি না। আমার মনে হচ্ছে পশ্চিমারা সহ বিভিন্ন রাষ্ট্র যারা হচ্ছে প্রভাব রাখে এই সকল উন্নয়নশীল বা হচ্ছে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলাতে, তারা একটা অয়েল ডিজাইন গেম খেলছে, যাতে করে সব জায়গায় দেখানো হচ্ছে যে জামাত ইসলামী উত্থান হচ্ছে, সবাই জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য, ডানপন্থীদের ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, এই ধরনের একটা বিষয়। আপনি দেখবেন যে হচ্ছে হিন্দুত্ববাদী সকল সংগঠন এখন জামাতের ভোট করতেছে। এটা অকল্পনীয় এবং অবিশ্বাস্য। বিএনপি ভোট করার কথা ছিল বা হচ্ছে অন্য মধ্যপন্থী রাজনৈতিক দলের, এটা একটা পিছনে একটা ভালো গেম আছে। এবং এইভাবে যদি হচ্ছে জামাত ইসলামী সহ ডানপন্থীদের যদি ক্ষমতায় নিয়ে যাওয়া হয়, সেই ক্ষেত্রে মিশরের মতো গেম বাংলাদেশেও খেলা হতে পারে। মিশরের তো হচ্ছে আশপাশে অনেকগুলা ধর হচ্ছে তাদের ভাতৃপ্রতিম রাষ্ট্র ছিল, বাংলাদেশে সেটাও নেই। বাংলাদেশের ভাতৃপ্রতিম রাষ্ট্র যেটা, সেক্ষেত্রে বাংলাদেশ একটা সংকটে পড়তে পারে। সেই জায়গা থেকেই কি পাটোয়ারি এই কথাটি বলেছেন যে
বিএনপি এবং এনসিপির গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার দুই শক্তির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্য প্রয়োজন? আমি জানি না পাটোয়ারি ভাই কোন জায়গা থেকে বলেছে, আমি এখানে আমার অভিমতটা আমার নিজস্ব স্টাডি থেকে আমার এই আশঙ্কা আমি ব্যক্ত করছি। আমি আবারও বলছি, আপনার কি মনে হয় যে বিএনপি এবং এনসিপির আসলে এক ধরনের একটা ঐক্য প্রয়োজন? আমি একটু শেষ করি। আমি এখানে আবারও স্পষ্ট করতেছি, আমি বলছি না যে জামাত ইসলামী দেশপ্রেমিক না বা বিএনপি দেশপ্রেমিক না, তারা দেশের বিরুদ্ধে খেলতেছে, এটা বলতেছি না। আমি মনে করি এই দেশে যতজনে জন্মগ্রহণ করছে তারা খুব কম সংখ্যক বাদে আর প্রত্যেকে এই দেশকে ওন করে, দেশের মাটিতে বড় হয়েছে, মাটির ঘাম নিয়েছে। এটা নিয়ে আমার কোশ্চেন নেই। আমার ব্যাপক আমার চিন্তার জায়গাটা হচ্ছে এটা কোনো ধরনের প্রি প্ল্যান্ড ওইতে আগাচ্ছে বলে কোথাও মনে একটা হচ্ছে। পরিকল্পনা হচ্ছে। এবং বিএনপির সাথে এনসিপির ঐক্য, এটা পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। একই সাথে আপনার ডানপন্থীদের সাথে ঐক্য হলে সেই ক্ষেত্রে হয়তো তাদেরকে অনেক ক্ষেত্রে ইয়েতে রাখা যাবে, মানে হচ্ছে যে প্ল্যান হইতে আগাচ্ছে সেই প্ল্যানটা ভেস্তে দেওয়া যাবে। দুইটা দিকই আছে। এনসিপি এখন কোন প্রক্রিয়ায় এই দেশ রক্ষার আন্দোলনে মানে যে ভূমিকা রাখবে, এই দেশ রক্ষার, দেশকে নিয়ে যে সংকট তৈরি হয়েছে, রাষ্ট্রকে নিয়ে, জাতীয় পতাকা নিয়ে, মানচিত্রকে নিয়ে যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের ক্ষেত্রে এনসিপি আসলে কোন দিকে গেলে, কাদের সাথে মানে হচ্ছে একটা ঐক্য হলে এনসিপি এটাকে নিজেদের মানে হচ্ছে দেশের স্বার্থে ইউজ করতে পারবে, সেটার উপর নির্ভর করবে আর কি। তো মূলত দেশের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে এনসিপি ভাবছে এখনো। আমাদের হ্যাঁ, আমাদের অনেকের মতে আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইয়ের মতে যেভাবে হচ্ছে, ওনার কাছে ওনার ব্যাখ্যায় হয়তো বিএনপি এনসিপি ঐক্য হওয়া দরকার মনে হতে পারে। আবার অনেকের ব্যাখ্যায় মনে হতে পারে যে হচ্ছে ডানপন্থীর এই উত্থানকে বাধাগ্রস্ত করতে তাদেরকে সাথেও একটা ঐক্য হতে পারে। অনেক আছে আপনার। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মধ্যমপন্থী রাজনৈতিক দলগুলা ঐক্যবদ্ধ হওয়া দরকার, এটা আমার জায়গা থেকে। দলীয় ডিসিশন তো ফোরামে আলোচনা হয়ে নেওয়া হয়, সেই ফোরামে কোনো ফাইনাল ডিসকাশন আমাদের হয়নি আর কি। আচ্ছা, এবার একটু আপনার কিছু কমেন্টের ব্যাপারে, মানে বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন কমেন্ট করছেন, সেই জায়গা থেকে আমি কিছু প্রশ্ন আপনার কাছ থেকে মানে আমার মাথায় এসছে আর কি, সেটা একটু করতে চাই। আপনি কিছুদিন আগে বলছিলেন যে ডক্টর ইউনূস এস্টাবলিশমেন্টের কাছে আত্মসমর্পণ করেছেন। কেন আপনার কাছে এটা মনে হচ্ছে যে ডক্টর ইউনূস এস্টাবলিশমেন্টের কাছে আত্মসমর্পণ করেছেন? যেমন একটা রাষ্ট্রপ্রধান সাধারণত কোন রাজনৈতিক দলের প্রধানের সাথে দেশের বাইরে গিয়ে আলোচনার টেবিলে বসে বা আলোচনা করতে উড়াল দেয়, সেটা আমি দেখেছি। বিশ্বের যত ইতিহাস আছে, যতগুলা ঘটনা ঘটেছে, আমি দেখেছি হচ্ছে যদি কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন হয়, সন্ত্রাসী সংগঠন হয়, মানে দেশের নিরাপত্তার স্বার্থে তখন তাদের সাথে একটা সমঝোতার জন্য এর জন্য যাওয়া হয়। কিন্তু বাংলাদেশে তো হচ্ছে বিএনপির সাথে একটা এস্টাবলিশড রাজনৈতিক দল, তাদের নেতৃত্বে এখানেও আছে। সেই জায়গায় তাদের প্রধানের সাথে বৈঠক করার জন্য ইউকে যাওয়াটা, এটা একেবারে হচ্ছে রাষ্ট্র গিয়েছে আমি মনে করি, নট ডক্টর ইউনূস। রাষ্ট্রের কাছে সবাই দায়বদ্ধ, রাষ্ট্র কারোর কাছে দায়বদ্ধ না। রাষ্ট্র টু রাষ্ট্র বৈঠক হতে পারে। এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে হচ্ছে উনি চাপে পড়ে সেদিনে আত্মসমর্পণ করে এসেছেন যে হচ্ছে ঠিক আছে, আপনাদের মতো করে আপনারা যেভাবে বলুন মোটামুটি সেভাবে আগে নিব। কিন্তু একটু আগেই তো আপনি এটার একটা প্রশংসা করলেন। আপনি বললেন যে যে জটিলতা তৈরি হয়েছিল খালেদা জিয়ার পক্ষেই সম্ভব হয়েছে এই দুজনকে বসানো, এবং ইউ অ্যাপ্রিশিয়েট দ্যাট। এখন আবার এই লাইন কেন বলছেন? অ্যাপ্রিশিয়েট করি, আমি বলছি যে হচ্ছে বেগম জিয়া থাকাতে সম্ভব হয়েছে, বেগম জিয়ার নির্দেশে, বেগম জিয়ার অনুমোদনে এটা সমাধান হয়েছে। কিন্তু বেগম জিয়া এটা এখানে থেকে সমাধান হওয়া সম্ভব ছিল বাংলাদেশে বসে। রাষ্ট্রকে কারো কাছে উড়াল দেওয়ার চাইতে রাষ্ট্রের কাছে উড়াল দেওয়া উত্তম, এবং রাষ্ট্রকে সবসময় সেই আপার জায়গায় থাকতে হয়। আমার মনে হয় সেটা রাষ্ট্রকে আপার জায়গায় রাখা হয়নি। মানে আপনার কাছে কি মনে হচ্ছে তারেক জিয়া আসলে এখানে এসে কথা বলা উচিত ছিল? সেটা হতে পারতো, অথবা হচ্ছে তারেক জিয়ার প্রতিনিধিরা কথা বললে হইতো, বা বেগম জিয়া কথা বলে দিলেও হতো, সমাধান হয়ে যেত। কিন্তু রাষ্ট্র, আমি আবারও বলতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস নট ডক্টর মোহাম্মদ ইউনূস, সে এখন রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের নির্বাহী, মানে রাষ্ট্র চালান। রাষ্ট্র কারো কাছে আর কোন কোন জায়গায় আপনার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে যে ডক্টর ইউনূস চাপের মধ্যে রয়েছেন? পুলিশ সংস্কারের যেই ইয়েগুলা, সুপারিশগুলো, সেগুলো সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি। আমলাতান্ত্রিক সংস্কারটা একেবারেই হয়নি, আমলাতন্ত্রের চাপে পড়ে হয়নি। তো এরপরে চাপে পড়ে যেমন হচ্ছে আওয়ামী ইস্টাবলিশমেন্টের ক্ষেত্রে, আওয়ামী ইস্টাবলিশমেন্ট ধ্বংস করে নাই, আপনার রাষ্ট্রপতি এখনো রয়ে গেছে। এটা সবচেয়ে বড় সংকট বাংলাদেশের জন্য, যতদিন রাষ্ট্রপতি থাকবে। এখন এটা বিভিন্ন রাজনৈতিক দলের চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিতে পারার নাই। অভ্যুত্থান পরবর্তী সময়ে এখনো আমরা তাকে
আমরা যাকে পতন ঘটিয়েছি, যার যার বিরুদ্ধে আন্দোলন করছি, যাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছি, তার পায়ে ধুলা নেওয়ার জন্য যে ব্যক্তি আকুল, এখনো সে রাষ্ট্রপতির আসনে বসে আছে। এটা এই পুরো জেনারেশনের জন্য, এই রাষ্ট্রের জন্য ক্রাইসিস আমি মনে করি আর কি। এটা আপনি যতটা না আসলে এটা আবেগী বিষয়, এবং আপনার মনে বুঝতে হবে যে হচ্ছে সব সময় যতগুলো অভ্যুত্থান, যতগুলো লড়াই, সবগুলো আবেগ দিয়ে হয়েছে। তাহলে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন কি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে বলে আপনি মনে করেন? আমি জানি না কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, আমি তবে এতটুকু মনে করি অন্তত 14, 18, 24-এর মতো ইলেকশন হবে না। এবং 14, 18, 24-এর মতো ইলেকশন না হওয়াটাই চাওয়া, এর চাইতে ভালো ইলেকশন হবে, এবং সেই ইলেকশনটা বাংলাদেশের জন্য দরকার। আপনি কি মনে করেন নির্বাচন কমিশনের পুরোপুরি প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে যে না, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে পুরোপুরি প্রস্তুতি নেওয়া সম্ভব না, একটা সুন্দর ইলেকশন করা সম্ভব হয় না। কিন্তু মোটামুটি একটা ভালো ইলেকশন হলেই অন্তত দেশ এই ক্রাইসিস থেকে উঠে আসবে। তো আমরা মোটামুটি, আমি অত আশা করি না যে হচ্ছে 100%, অন্তত 60-70% ইলেকশন হোক, বাংলাদেশে একটা ভালো একটা সংসদ পাবে। তো এখন যে আবার নির্বাচনের সাথে একটা গণভোট জুড়ে দেওয়া হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে এই নির্বাচনের এই সময়টিতে একই দিনে গণভোট আসলে কতটা সফল হবে, আবার নির্বাচন কতটা সফল হবে? গণভোট আগে হলে সবচেয়ে ভালো হতো, যেহেতু আগে হয় না, এখন এটাকে মেনে নিতে হবে। সফলতা ব্যর্থতাটা সেদিন ইলেকশনের পরে আমরা আলোচনা করতে পারবো, তবে 100% সফল হবে না এটা বলতে পারি। আবারও বলছি 70-80% সফল হলেই, 70-80% সফল। গণভোট কত % সফল হবে বলে আপনি মনে করেন? গণভোটের প্রতি মানুষের যে আগ্রহটা ছিল সেটা হয়তো অনেক কমবে, বাট সবাই ভোট দেবে। এবং গণভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল মোটামুটি যখন ঐক্যমত, তখন এটা সফল না হয়। এখন রাজনৈতিক দল তো ঐক্যমত হলো, যে ভোটার সে কি আসলে এই 4টা যে বিষয় বা 4টা যে পয়েন্ট, সেটা কি সে বুঝতে পারছে? আপনার কাছে কি দেখেন যে বোঝানোর চেষ্টা কি দেখতে পাচ্ছেন কোথাও? সবসময় যে হচ্ছে একটা ব্যাপক জনগোষ্ঠী যে বুঝে না, এর আগে আমরা যদি জিয়াউর রহমান এটাতে দেখি যে আপনি এই শাসনে খুশি কিনা, প্লেন এন্ড সিম্পল কোয়েশ্চেন, কিন্তু এখন যে টেকনিক্যাল বিষয়গুলো আনা হয়েছে সেটা কি মনে হয় যে একটা সাধারণ মানুষ বুঝতে পারবে? কারণ আপনার হাতিয়ার সাধারণ জেলে বুঝতে পারবে। জিয়াউর রহমানের সময় যখন গণভোট হয়, তখন হচ্ছে সাক্ষরতার হার, শুধু নিজে স্বাক্ষর দিতে পারতো, এই হারটা ছিল 25%। তারা স্বাক্ষর দিতে পারতো না 75% মানুষ, মানে নিজের নাম লিখতে পারতো না 75% মানুষ। সেই সময় আপনার একটা লেখা পড়ে ভোট দিবে যে হচ্ছে জিয়াউর রহমানের ঘোষিত রাষ্ট্র পরিচালনার নীতি ও আদর্শের সাথে আপনি একমত কিনা, এই যে এইটা নীতি কি, আদর্শ কি, এটা মানে মানুষ বুঝছে, কিন্তু 99% মানুষ হ্যাঁ ভোট দিচ্ছে, এটা বলা হয়েছে। সেটা নিয়ে তো বিতর্ক আছে। সুতরাং হচ্ছে আপনি সেই ভোটের চাইতে এই ভোট অনেক ভালো। মানুষ এখন পড়তে জানে, প্রত্যেকটা মানুষ মিডিয়ার মাধ্যমে দেখছে যে হচ্ছে কি কি পরিবর্তন হচ্ছে, যে সাইডটা মূল নিতেছে, এগুলো প্রত্যেকটা মানুষের কানে একবার করে গিয়েছে, মিডিয়ার কল্যাণে, টেলিভিশনের কল্যাণে, ইউটিউবের কল্যাণে, ফেসবুকের কল্যাণে। প্রত্যেকটা মানুষ একবার হোক তার কানে এটা গিয়েছে, কিন্তু এর আগের যত গণভোট সেটা তো যায়নি। তার চাইতে এটা ইজি, এবং এটা মানুষের কাছে বোধগম্য, এবং শিক্ষার হার বাংলাদেশে এখন প্রায় 70%-এর মতো। সুতরাং হচ্ছে এখন শিক্ষার হার যদি এত হয়, এরা সবাই এখন হচ্ছে এটা পড়তেও পারে। এরা যখন এটা পড়তে পারে, তখন হচ্ছে ওরা এটা অনুযায়ী ভোট দেওয়াটা আগের গণভোটের চাইতে অনেক বেশি। আচ্ছা, এখন রাজনৈতিক দল হিসেবে আপনারা আপনাদের ভোটারদের কাছে এই গণভোটের বিষয়টা তুলে ধরছেন কিনা, তাদেরকে বোঝাচ্ছেন কিনা, গণভোটের যে 4টা পয়েন্ট সেটার সাথে আপনারা কতটা একমত? আপনার ভোটারকে আপনি আসলে কি মেসেজ দিচ্ছেন? দেখেন, এই দেশের বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই মোটামুটি একমত। আওয়ামী লীগও একমত যে বাংলাদেশে একটা ব্যাপক সংস্কার দরকার। বাংলাদেশের মানুষকে এখন গিয়ে বলতে হলো যে সরকার একটা সংস্কার রূপরেখা তৈরি করছে, আপনি একমত কিনা, একমত হলে হ্যাঁ ভোট দিয়ে এসেন। মানুষ এই প্রক্রিয়া আছে, মানুষ এটা বুঝে যে সংস্কার দরকার, প্রত্যেক মানুষ ফিল করে একটা সংস্কার দরকার, একটা পরিবর্তন দরকার। আগে যেভাবে চলছে এভাবে চলতে পারে না, যে সংস্কার সরকার উদ্যোগ নিয়েছে এটা। এবং সেই ক্ষেত্রে এনসিপিও ভূমিকা রাখছে, প্রচার করছে, কথা বলছি আমরা সব জায়গায় যাচ্ছে। আচ্ছা, কিন্তু বিএনপি তো উল্টো পথে হাঁটছে। আমার মনে হয় বিএনপি উল্টো পথে হাঁটছে না এখন আর বিএনপি উল্টো পথে হাঁটলে বিএনপির এখনকার যে অবস্থা তার সাথে করুণ অবস্থা হবে। বিএনপি উল্টো পথে হাঁটার সুযোগ নেই। বিএনপি একটা জায়গায় আটকে গিয়েছে, মানে হচ্ছে ছোটবেলায় আমরা হচ্ছে জাল বিছিয়ে ধান খেতে মাছ ধরতাম, বিভিন্ন কই মাছে সে আটকা পড়তো।
এই জালগুলা থেকে। বিএনপি ওই যে আটকা পড়ছে, বিএনপি এটা না পারবে বিরোধিতা করতে, মানে হচ্ছে বিরোধিতা করার ইচ্ছা থাকে সত্ত্বেও বিরোধিতা করতে পারবে না, বিএনপি এই জায়গায় আটকে গেছে। আচ্ছা, বেশ কিছুদিন আগে খাগড়াছড়ির ঘটনার পর আপনি ফেক রেপ শব্দটি ব্যবহার করেছিলেন। এই সময়ে এসে এই ধরনের একটি শব্দ চয়ন এবং একজন তরুণ প্রগতিশীল নেতার কাছ থেকে এই ধরনের শব্দ চয়ন কতটা যুক্তিসঙ্গত? দেখেন হচ্ছে, আমি যতটুকু জানি এটা পরবর্তীতে যে গভর্নমেন্ট রিপোর্ট সহ এসেছে সেটা রেপের ঘটনা আসেনি, এবং সেই ক্ষেত্রে যদি ভুল বোঝাবুঝি হয়, কেউ যদি একটা মনোকষ্ট পায়, সেটা নিয়ে আমি ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছি। আমি রাষ্ট্রীয় তখন হচ্ছে সার্বভৌমত্বের বিষয়টাকে আমি বড় করে দেখেছিলাম। সেই ক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন মতের মানুষজন আছে, সেই ক্ষেত্রে তারা হয়তো কিন্তু কোনো প্রাথমিক তদন্ত ছাড়া জনসম্মুখে এই শব্দটা বলে ফেলা, তখন তদন্তের একটা তদন্ত রিপোর্টের ব্যাপারে কিছু কিছু জায়গায় লেখা, কিন্তু আপনি যখন বলেছেন এটা তো বেশ আগে, মানে না আমি বলছি, আমি এটা দেখেই বলছিলাম। তখন একটা আমি নিউজ পাইছি, দেখছিলাম, তখন এই নিউজ হয়ে গেছিল হচ্ছে ইয়ার কোনো ঘটনা পাই নাই, ডাক্তাররা আনঅফিসিয়ালি বলছে। এবং আপনি এখানে বলছিলেন যে বিদেশিদের ষড়যন্ত্র রয়েছে, কিসের ভিত্তিতে আপনি এই কথাটা বলেন? দেখেন, আমি মেজর জিয়াউর রহমানের একটা বিষয় ছিল যাচ্ছে, বিদেশিরা আমাদেরকে নিয়ন্ত্রণের জন্য যত চেষ্টা করে সেটাই পার্বত্য অঞ্চলকে ব্যবহার করে। সেই পার্বত্য অঞ্চলে যখনই দেশে কোনো ধরনের মানে হচ্ছে তৈরি হয়, পার্বত্য অঞ্চলকে অশান্ত করে দেওয়ার চেষ্টা করা হয়। ওরা অস্ত্র পাইছে কোথায়? এত বিদেশি অস্ত্র। এই যে আমরা ডকুমেন্টারিতে দেখলাম, মিডিয়াতে দেখলাম, বিদেশিদের হেল্প ছাড়া তো সম্ভব না। এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করে রেখে বাংলাদেশকে সবসময় চাপা রাখার চেষ্টা করা হয়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা সবচেয়ে বড় হুমকি। এবং আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমি কথা বলে যাবো, আমার কথা বলে যাবো, এটা কেউ অখুশি হলো না খুশি হলো সেটা নিয়ে ব্যাপার না। বাট বাস্তবেই হচ্ছে পার্বত্য অঞ্চল বিদেশিদের হস্তক্ষেপে উত্তপ্ত হয়, বিদেশিদের হস্তক্ষেপেই শান্ত হয়। বাংলাদেশকে যে চাপে রাখার যত কৌশল, সেটা অধিকাংশ ক্ষেত্রে পার্বত্য অঞ্চলকে ব্যবহার করা। আচ্ছা, সেক্ষেত্রে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের এই যে কেএনএফ সহ যারা ছিল, এদেরকে ভারত থেকে প্রশিক্ষণ দেওয়া হতো তখন, এবং সেই প্রশিক্ষণ ঘাঁটি তৎকালীন আপনার হচ্ছে 2001 থেকে 2006 তৎকালীন অনেক ডকুমেন্ট আকারে তৈরি করা হয়েছে, জাতিসংঘ উপস্থাপন করা হয়েছে, বেগম যে উপস্থাপন করেছেন এগুলো তো বাংলাদেশে ডকুমেন্টেড। এবং বাংলাদেশে যত এনজিও আছে, বিদেশি এনজিও, তার মানে হচ্ছে 90% বেশি কাজ করা হচ্ছে পার্বত্য অঞ্চলে, বাংলাদেশের অন্য অঞ্চলগুলোতে কম। ওই অঞ্চলটাকে পুরোপুরি এনজিওদের নিয়ন্ত্রণে ঢুকে গেছে, আমি যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি। আপনার কি মনে হচ্ছে যে এটাকে জানার ঘাটতি আছে? এবং আপনি একটি অত্যন্ত সংবেদনশীল এলাকা নিয়ে বলছেন, যেখানে একটি তরুণদের রাজনৈতিক দল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো একটি সংবেদনশীল বিষয় নিয়ে আপনার এই দৃষ্টিভঙ্গি। না, আমি ক্ষুদ্র নৃগোষ্ঠী আমি বলবো না, আমি বলবো যে বাংলাদেশি, প্রত্যেকেই বাংলাদেশে মানে হচ্ছে আপনার যেভাবে করা হয়, বাংলাদেশে সংখ্যাগুরু আমি এই নীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সবাই বাংলাদেশে স্বাধীন মানচিত্রে স্বাধীন যায়, বাংলাদেশে প্রত্যেকটা জন্মগ্রহণ করা, বড় হওয়া প্রত্যেকটা মানুষ বাংলাদেশি। উই শুড ট্রিট, আমাদের প্রত্যেকের তাদের সাথে সমান ট্রিট করা উচিত, সমানভাবে কথা বলা উচিত, এবং ওনারা যদি কোনো অধিকার বঞ্চিত হয় সেটা নিয়ে আমাদের স্লোগান তোলা উচিত। আমার দেশের একজন নাগরিক কেন অধিকার বঞ্চিত হবে? কিন্তু সেই জায়গায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, কিন্তু আপনারা কিছু অধিকারের বিষয়ে কথা বলেন, এনসিপি কি কথা বলে? আমি বলতে এর আগের ঘটনায় তো আপনাদেরকে খুব বড় জোরালো ভূমিকা রাখতে দেখি নাই, নারীদের ইস্যুতে খুব জোরালো ভূমিকা রাখতে দেখি না, ক্ষুদ্র কি বলে হিন্দুদের বিষয়ে খুব বড় জোরালো ভূমিকা রাখতে দেখি না। এনসিপির অবস্থান থেকে এনসিপি ছোট একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি অবদান রাখে, কথা বলে। এখন বিষয়টা হচ্ছে আপনারা সেভাবে দেখেন কিনা সেটার উপর নির্ভর করে। আপনার বাউলদের নিয়ে এনসিপি কে যেভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, এনসিপি কে এখানে ইসলাম বিদেশি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে, হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তো এনসিপি তো হচ্ছে বাউল যে কথা বলেছে সেটার পক্ষে অবস্থান নেয়নি,
বলেছে যে হচ্ছে তাদের অধিকার যেন ক্ষুণ্ণ না হয় কোনো ধরনের, তাদের উপর যেন ন্যায় বিচার হয়, সেটা নিয়ে কথা বলছে, হামলার বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু এনসিপি তো অবস্থান নিচ্ছে। এইরকম স্ট্যান্ড কয়টা রাজনৈতিক দল নিয়েছে? না, কিন্তু এনসিপি যেভাবে সেটা এরকম দৃশ্যমান হচ্ছে না হান্নান, আপনি যে বিকল্প রাজনীতির কথা বলছেন। এনসিপি ছোট রাজনৈতিক দল হিসেবে যে স্ট্যান্ড গুলা নিচ্ছে, স্ট্যান্ড গুলো অন্য রাজনৈতিক দলগুলো নিচ্ছে না। আপনাকে এটাও মাথায় নিতে হবে। এইরকম শক্ত স্ট্যান্ড নিয়ে এনসিপি সবচেয়ে বেশি হেনস্থার শিকারও হয়েছে, অনেক ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বারবার। এনসিপি যেভাবে ইসলামের মৌলিক বিধানগুলোকেও বিশ্বাস করে, হিন্দুদের মৌলিক বিধানগুলো তো এনসিপি যেভাবে সমর্থন দেয়, প্রত্যেকটা ধর্ম বর্ণ গোষ্ঠী প্রত্যেকের মৌলিক বিধানগুলো যেন হচ্ছে তারা তাদের মতো করে পালন করতে পারে, সেটার উপর এনসিপি বাধা করে। কিন্তু এনসিপি ইসলাম বিদেশি উপস্থাপনের যে প্রচেষ্টা হয়েছে এই ক্ষেত্রে এনসিপি সবসময় একটা মানে আমি বলছি, তখনও বললাম যে আমি আমাকে একটু খুব পরিষ্কার করবেন, সংখ্যালঘুদের অধিকার, আবার সংখ্যালঘু শব্দটার আদিবাসীদের অধিকার, নারীদের অধিকারের ক্ষেত্রে এনসিপি কতটা সোচ্চার ভূমিকা রাখে? কারণ আপনারা সবসময় বিকল্প রাজনীতির কথা বলছেন, আপনি নতুনের রাজনীতির কথা বলছেন, সেই জায়গাটিতে আপনারা খুব শক্ত ভূমিকা রাখতে পেরেছেন কিনা? আপনাদের কাছে আমরা দেখেছি ট্যাগিং এর রাজনীতি ফেরত আসার আবার সেই পরিবেশ, কিছু হলেই আপনারা আওয়ামী লীগ দোষর দিয়ে দিচ্ছেন, স্বৈরাচারের দোষরের ট্যাগ দিয়ে দিচ্ছেন। দেখেন আমি কয়েকটি কথা বলি, কিছু হলেই এনসিপি সবাইকে স্বৈরাচার দোষর ট্যাগ দিচ্ছে, এটা তেমন না। যারা বাস্তবিক অর্থেই আওয়ামী দোষর ছিল, আওয়ামী লীগের ফ্যাসিজমকে করছে, ফ্যাসিজমকে সহযোগিতা করছে, প্রমোট করছে, তাদেরকেই দোষর বলতে হবে। এবং দোষর বলতে গেলে যদি কারো মনে কষ্ট লাগে, এটা এনসিপি কিছু করার নেই। আমি আজকে এক বড় সিনিয়র সাংবাদিক, এখন টকশোতে অনেক বড় বড় কথা বলে পড়তেছিলাম, 24শে জুলাইয়ে তার লেখা হচ্ছে শেখ হাসিনার বিকল্প নেই, এটা প্রমাণ করেছে এই ধরনের সহিংসতা করে ছাত্রদের মাধ্যমে। ওরা আমি যদি বলি যাচ্ছে আপনি আওয়ামী দোষর, আপনি কেন এখনো মিডিয়া যাচ্ছেন, আপনি তো আওয়ামী লীগকে হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে সাই দিয়েছেন, সহযোগিতা করেছেন, ঘোষণা দিয়ে সহযোগিতা করেছেন, তো আপনি এখন জেলে থাকার কথা। এখন কি আপনি কি মনে করবেন যে হচ্ছে এটা ট্যাগ দেওয়া হয়ে গেছে? এই ধরনের লেখার পরও, এখনো ফেসবুকে থাকার পরও তার পোস্টে এই ধরনের আমাদেরকে ট্যাগ করা হচ্ছে যে হচ্ছে আমরা ট্যাগ দিচ্ছি। বাস্তব অর্থ হচ্ছে যেইভাবে বিচার হওয়ার কথা ছিল, যেভাবে অপরাধীগুলো অ্যারেস্টেড থাকার কথা ছিল, সেটা হয় নাই। এবং সেই ক্ষেত্রে এখন আমরা যখন ভোকাল তুলছি, ভয়েস তুলছি, এই যে আপনার জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করে নাই, ভারতের প্রেসক্রিপশনের রাজনীতি করে এখনো বড় বড় কথা বলে যাচ্ছে। সবচাইতে আওয়ামী ফ্যাসিজম তৈরিতে সবচাইতে বড় ভূমিকা তো ছিল হচ্ছে যদি 1 নম্বর সহযোগী, সেটা তো জাতীয় পার্টি ছিল। এটা অস্বীকার করতে পারবে? কারণ আমি যদি তাকে বলি যে আপনি ফ্যাসিবাদের সহযোগী, এখন আপনি বলবেন যে আমি ট্যাগ দিচ্ছি, এটা তো হয়ে ওঠে না। এই ক্ষেত্রে আমরা ট্যাগের শিকার হচ্ছি। জাতীয় পার্টির দাবি তো শাস্তি হওয়া উচিত, আইনের আওতায় আসা উচিত। সরকারের চাচ্ছে না, এস্টাবলিশমেন্ট চাচ্ছে না, হচ্ছে না, তাই বলে এনসিপি কথা বলবে না, সেটা তো হতে পারে না। সরকার এস্টাবলিশমেন্ট চাচ্ছে না বলে এনসিপি কথা বলবে না তাদের বিরুদ্ধে, সেটা তো হতে পারে না। এনসিপি কথা বলবে। এখন এটা যদি ট্যাগ হয়ে যায়, ট্যাগ মনে করে কেউ কিছু করার নেই। আমি মনে করতেছি এনসিপি উল্টো মানে এই ট্যাগ দিচ্ছে, এনসিপি সবাইকে সরেছে দোষ হয়ে গেছে। আমরা স্পষ্টত বলতেছি যে হচ্ছে যারা সাধারণ মানুষ, যারা অপরাধের সাথে জড়িত না, জুলুমের সাথে জড়িত না, তাদেরকে কিছু করা না। তারা যেন হচ্ছে সকল রাজনৈতিক দলে যে রাজনৈতিক দলে যাওয়ার সুযোগ আছে চলে যায়, তাদেরকে যেন কোনো হামলা দেওয়া না হয়। ঠিক একইভাবে যারা হচ্ছে জালেম, যারা অত্যাচার করেছে, যারা এই ফ্যাসিজমকে উপর থেকে একেবারে শক্ত ভিত তৈরিতে সহযোগিতা করছে, তাদের বিচারের মুখোমুখি করানো হোক। আচ্ছা, এই দুইটা কথার মধ্যে তো আমরা তো স্পষ্ট বলি। আচ্ছা, শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে যে আন্দোলনের শক্তিকে একটা টেকসই নীতিতে রূপান্তরিত করার জন্য আপনার দলের বাস্তব পরিকল্পনাটা কি আছে? দেখেন যে হচ্ছে এনসিপি নিজস্ব পরিকল্পনা সেই প্রতিষ্ঠার দিন তুলে ধরেছে, তারা কিভাবে কি পরিবর্তন চাচ্ছে এবং 24 দফা দেওয়া হয়েছে। এনসিপি এটার উপর ভিত্তি করে আন্দোলনের যে মূল আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য লড়াই করছে, কথা বলছে। প্রাথমিকভাবে বিচারের ক্ষেত্রে এনসিপি সবচেয়ে শক্ত অবস্থান রেখে বিচারটাকে মোটামুটি একটা জায়গায় নিয়ে এসেছে। এমনকি অনেক রাজনৈতিক দল এই বিচারের বিরোধিতাও করেছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন হচ্ছে ডিজিটালিং এর ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার ডিজিটালিং ক্ষেত্রে বিরোধিতা করেছে। তো এনসিপি শুধুমাত্র একক স্ট্যান্ড নিয়েছে। তো এনসিপি কাজ করছে এবং সংস্কারের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। সামনের দিকে এগুলো যেন হচ্ছে টেকসই এনসিপি রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে থেকে এই ভূমিকা রাখবে। এনসিপি চেষ্টা করছে রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করা, পাকাপোক্ত করা, যাতে করে আপনার হচ্ছে
তারা ভবিষ্যতে এটাকে টেকসই রূপ দেওয়ার জন্য নিজেরাও ভূমিকা রাখতে পারে, অন্য কেউ এটা বিরোধিতা করলে, এটাকে দুর্বল করার চেষ্টা করলে তার বিরোধিতা করতে পারে। অনেক ধন্যবাদ হান্নান আমাদের সাথে আসার জন্য এবং চমৎকার আলোচনার জন্য। যে স্বপ্ন আপনারা দেখছেন নিশ্চয়ই সেটা বাস্তবায়নে আপনারা আপনাদের জোরালো ভূমিকা রাখবেন, অন্তত এনসিপি সেদিকেই হাঁটবে। অনেক ধন্যবাদ। কথা হচ্ছিল হান্নান মাসুদের সাথে। নতুন রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে তারা রাজনীতির মাঠে আছেন, বলছেন এখনো বয়স কম, তাদের লম্বা দৌড়ে সামিল রয়েছেন, তারা সামনে অনেক দূর যেতে চান। আমরাও দেখতে চাই এই নতুন রাজনীতির কথা বলে যারা, রাজনীতির পরিবর্তনের কথা বলে যারা আসলে রাজনীতিতে ভূমিকা রাখতে চান, তারা কত দূর যাচ্ছেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।